আজকে যে বিষয়টা আলোচনা করব, হাউ টু বি এ প্রফেশনাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। মানে আসলে প্রফেশনাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যারা আমরা কাজ করতেছি এবং কাজ করব, সে কি বিষয়গুলো আপনাকে দেখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তার সাথে সাথে আমি আমার পরিচয় দিতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রাব্বি, বিএসসি ত্রিপুরে মেইনটেনেন্স এবং কমপ্লায়েন্সে প্রায় 12 বছর জব করেছি। অ্যাডভান্টেক বিডি হচ্ছে লার্নিং সাইট নিয়ে কাজ করে, আর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড মেশিনারি এবং স্পেয়ার পার্টস এবং অটোমেশন ইন্ডাস্ট্রিতে আমরা মানে সার্ভিস দিয়ে থাকি। তার সাথে সাথে আপনার কনসালটেন্সি, এটা ড্রয়িং, ডিজাইন, থার্মোগ্রাফি, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমরা এই লার্নিং পার্টটা আমাদের প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার, যেমন আমি কমপ্লায়েন্স এবং মেনটেন্যান্সে 12 বছর জব করেছি। আমি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অপারেশন ডিরেক্টর হিসেবে বর্তমানে আছি। সো এই মাঠ ময়দান থেকে যে এক্সপিরিয়েন্স গুলো নেওয়া, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্য থেকে কোনো বিষয় যদি ক্লিয়ার কেউ বলতে চান, বলতে পারবেন। বিষয়টা এরকম না যে আমি বলবো আপনারা শুধু শুনবেন। আমাদের অ্যাডভান্টেজ বিডি একটা জাস্ট একটা নলেজ শেয়ারিং ইনস্টিটিউট। সো আপনি যদি কোনো জব সেক্টরে থেকে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অবশ্যই আপনি কিছু অর্জন করেছেন। আপনি, আমি যেটা ফিল্ড থেকে অর্জন করি, সেটা যদি আপনি শেয়ার না করেন, কখনো কেউ পাবেন না। সো সবাইকে আমি কোনো কথা বলার যদি প্রয়োজন থাকে বা মনে করেন যে এই বিষয়ে আপনি ক্লিয়ার অনেক কিছু জানেন, সো আপনি বলবেন, আমরা সবাই শুনবো। থ্রি ডটে ক্লিক করে আপনি হ্যান্ড রাইজ করবেন প্লিজ, যদি কারো বলার থাকে। আর যদি আমার এই সেমিনারটি চলবে প্রায় 1.5 ঘন্টা মতো, তো এখানে অনেক বিষয় আমি আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমরা সেই কোশ্চেন অ্যান্সার গুলো দেবো ইনশাআল্লাহ। ওকে, যদি জানা থাকে দেবো আর কি। তো দেখেন, আমরা প্রফেশনাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আচ্ছা, প্রফেশনাল কথাটার অর্থ কি? মানে শুধু আপনি মানে কথার কথা এটা না। প্রফেশনাল কথার অর্থ হচ্ছে যে আপনি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বাট আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতেছি শুধু আসে যায় দিন চলে যায়, বিষয়টা এরকম না। আমরা কিছু বিষয়ে সলিউশন জানি। মনে করেন আমি অটোমেশন জানি, আমি অটোক্যাড জানি, আমি এসএলডি জানি, আমি থার্মোগ্রাফি জানি। মানে যেটা জানি আমি ক্লিয়ার জানি, এবং এটার কি করতে হবে সেটাও জানি আমি clear। এই বিষয়গুলো হচ্ছে প্রফেশনাল। ধরেন আপনার মাথার উপরে একটা এসি আছে বর্তমানে, এসিটা হঠাৎ করে চলতেছে না। এখন আপনি কি করবেন? আপনি অবশ্যই টেকনিশিয়ান ডাকবেন বা ইঞ্জিনিয়ার ডাকবেন। তো সে যদি এসে যদি আপনার ওটা আপনার না করতে পারে, মানে সলভ না করতে পারে, উনি মনে করেন 2-3 ঘন্টা দেখলো, পারলো না, চলে গেল, তখন তাকে আপনি কি বলবেন? প্রফেশনাল তার প্রতি কিন্তু আপনি একটা বিরূপ মন্তব্য করবেন। মানে প্রফেশনাল কথাটা হচ্ছে যে সেক্টরে যিনি আছেন, ওই সেক্টরটার ডিরেক্টলি সলিউশন প্রয়োজন, যে আমাকে সলিউশন করে দেবে, এবং খুব জাস্ট টাইমের মধ্যেই করে দিতে হবে। যে আপনি 3 দিন চেষ্টা করে আপনি মেশিন রান করলেন না, যেটা মেশিন 3 দিনের সময় লাগা সেটা 3 দিনে লাগবে, যেটা একদিন সময় একদিনে লাগবে। এবং ক্যালকুলেশন যে পার্ট গুলো আছে, আমাদের সাবস্টেশন ক্যালকুলেশন, আমাদের ইলেকট্রিক্যাল যা যতগুলো ক্যালকুলেশন পারফেক্টলি আপনাকে জানতে হবে বা করতে হবে। তো আজকের এখানে যে ভাইভা কোশ্চেন দেখেন, মেনটেন্স বলতে কি বোঝে, মেনটেন্স কত প্রকার, এটিপি কি, আপনার সাবস্টেশন বলতে কি বোঝায়, সাবস্টেশন কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, জেনারেটর কয়েকটি, কতদিন পর মেনটেন্স করতে হয়, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো দেখতে হয়, বয়লার কি, বয়লার কি কি চেকলিস্ট চেকলিস্ট থাকে, বা বয়লারে কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, বয়লারের টেস্ট গুলোর নাম কি, ওয়াটার ট্রিটমেন্ট কি, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কম্প্রেসারের কাজ কি, মেনটেন্স ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট। এটা জাস্ট আপনাদেরকে ভাবার জন্য। এগুলো না একদম মানে নর্মাল কোশ্চিন, এগুলো ডেমো কোশ্চিন, যে এই কোশ্চিন গুলো যারা মানে মানে ফ্রেশার কথাটা বলতে আমি চাই না, তারপরে হয়ে যায় যারা স্টার্ট পয়েন্ট ইঞ্জিনিয়ার আছেন তারা এই বিষয়গুলো বা ডিপ্লোমা বা গ্রাজুয়েশন করে যারা বের হয়েছেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জানতেই হবে, একদম সিম্পল প্রশ্ন। তারপর ভাইভা কোশ্চিন ডেমো 2, জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য। 5 বার ক্যালকুলেশন কিভাবে করবেন,
কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি পিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, তিন ফেজের মধ্যবর্তী আপনার গ্যাপটা কত হবে, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিবেন, জেনারেটর কয়টা আর্থিং দিবেন, যেতে কয়টা আর্থিং দিবেন, স্টিল আর্থিং কয়টা দিবেন, তারপর আর্থিং কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে। তারপর এটা হচ্ছে যে এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত, ফিট কি, সিস্টেমের কপার রডের সাইজ কত হবে, এলপিএস কপার রডের মান কত হবে, আরএসসি অ্যালায়েন্স এর কাজ কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা স্টেজ, কেবল ইন্সুলেন্স রেজিস্ট্যান্সের মান কত মেগার উপরে হতে হবে। এখন এটা আমি আপনাদের যাচাই করব না যে কে কয়টা পারবেন, এটা আপনাদেরকেই এটা সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকে আপনি একদম সিম্পল কোশ্চেন করেছি। তারপরে মেনটেন্স কাকে বলে? মেনটেন্স হলো দীর্ঘদিন ব্যবহারের ফলে মেশিন ইকুইপমেন্ট সিস্টেমের ক্ষয়ের কারণে যে ক্ষতি বা হ্রাস হয়, এগুলো প্রতিরোধ করতে করানোর জন্য, পরীক্ষা নিরীক্ষা মেরামতের জন্য যেটা হয় সেটা হচ্ছে আপনার মেনটেন্স। যেমন ঘর্ষণ, বাহ্যিক আঘাত, ইন্টারনেট ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট, নাট বোল্ট, চেন এবং ঢিলা হয়ে যায়, এই যেগুলো যে আপনার প্রতিনিয়ত চেক ব্যাক করতে হয়, এবং সেন্সর টেন্সর থেকে শুরু। এগুলো নিয়ে মেনটেন্স তিন প্রকার এখানে আমরা দিয়েছি। মেনটেন্স এর উদ্দেশ্য, মেনটেন্সের উদ্দেশ্যে মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারের সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্ট নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত। দেখেন, রানা প্লাজা যখন 2013 সালে যখন ক্লাবস হলো, আপনারা দেখেছেন ওই এলাকার অবস্থাটা কি, এটা কেন হয়েছিল। আপনার প্রপার ভাবে আমাদের যে সেফটি অবলম্বন করা দরকার সেটা আপনার করেনি। বিভিন্ন জায়গাতে বয়লার বিস্ফোরণ হয়, কেন হয়? এটা হয় এই জন্য যে আপনার প্রপারলি সবকিছু মেনটেন না করা। আমি এই সংখ্যাগুলো স্কিপ করলাম। মেশিন মেনটেন্যান্সের শিডিউল, এই দেখেন এটা মেশিন সংখ্যা, মানে আপনার আপনার পিডিএফ পাবেন না, আপনার রেকর্ড ফাইলটা পাবেন। আজকে যারা রেজিস্ট্রেশন করেছেন আর যারা রেজিস্ট্রেশন করেননি, চ্যাট বক্সে নাম্বার দিবেন, আজকের টোটাল ভিডিও এবং হচ্ছে আমাদের মডিউল আছে কিছু বিষয় নিয়ে, ওগুলো আপনারা পাবেন, কেমন? দেখেন, মজার বিষয় হচ্ছে যে চেক লিস্ট গুলো আপনার একাধিক চেক লিস্ট আপনার কাছে থাকবে। মনে করেন এটা একটা মেশিন লিস্ট, মেশিন গুলা এনএফপি এর ভাষায় 15 দিন পর পর, অন্তত মাসে দুইবার, আপনাকে মাসে দুইবার দুইবার আপনাকে মেনটেন্স করতে হবে। এখন দুইবার মেনটেন্স করতে হবে 15 দিন বা 14 দিন পর পর, এরকম একটা লিস্ট থাকবে। এটা প্রথম 1 তারিখে আপনার রেসপন্সিবল পার্সন গুলো সিগনেচার করে আপনি রাখবেন, এবং যে তারিখে আপনি মেনটেন্স দিয়েছেন 2-1 দিন আগে পরে, একদিন আগে পরে হতে পারে, আপনার রেজিস্টার খাতায় আপনাকে এটা ই করে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। এটা একটা চেক লিস্ট। তারপর হচ্ছে দেখেন, ডেইলি কম্প্রেসার মনিটরিং রেকর্ড। এটা কম্প্রেসার আপনার যা আছে, এটা হচ্ছে কম্প্রেসার আউটলেট প্রেসার, এলিমেন্ট টেম্পারেচার, এমএনএর টেম্পারেচার, এগুলো 24 ঘন্টা 8টা টু 8টার রেকর্ড রাখতে হবে প্রতিদিনের। তারপর হচ্ছে সেম ভাবে গ্যাস জেনারেটর প্যারামিটারের 8টা টু 8টা আপনাকে 24 ঘন্টা রেকর্ড রাখতে হবে, সিলিন্ডার যতগুলো আছে এগুলো। দেখেন, আপনি একজন ইউনিভার্সিটি থেকে বের হলেন, গ্যাস জেনারেটর এই সিটটা দেখে আপনি আকাশ থেকে পড়লেন। তারপর হচ্ছে আপনি বললো যে মেনটেন্স শিডিউল দেখে আপনি কিছুই বুঝতেছেন না। এটা একাধ কোম্পানিতে একাধ রকম হতে পারে, আমার কাছে একাধিক এই সিট গুলো আছে, ঠিক আছে? তো আপনি বিষয়বস্তুটা যখন বুঝে উঠতে পারবেন, তখনই কিন্তু আপনি আপনার এগুলো বুঝতে বা জানতে অনেক সময় লেগে যাবে। আমার যেটা টেন্ডেন্সি বা এই কোর্সগুলো, এখানে আপনাদেরকে যে সময়গুলো আমি দিচ্ছি আমার জীবনের, তো উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে যারা প্র্যাকটিসে কাজ করতেছেন, তারা যেন নিজকে ডেভেলপ করতে পারেন ম্যানেজমেন্ট লেভেলের ইঞ্জিনিয়ার, একদম প্রফেশনাল ইঞ্জিনিয়ার, যা ইঞ্জিনিয়ারিং ফ্লেভারটা যেন ধরতে পারেন। আর যারা জবের জন্য খুঁজবেন, তারা যেন ফ্যাক্টরিতে কি নিয়ে কাজ করে একটা মেনটেন্স। ধরুন আপনি একটা মজার একটা বিষয়, যে আপনি এখন যাবেন সিঙ্গাপুর, আপনি কি করবেন? আপনি ওখানে কয়দিন থাকবেন? আপনি কি জন্য যেতে চাচ্ছেন? আপনি ধরেন যে সমুদ্রে আপনি সাঁতার কাটবেন, তাহলে আপনার সমুদ্র জন্য কিছু আপনার ড্রেস কোড, আপনি ওখানে শীত শীত এলাকা,
ওটার জন্য একটা ডেস্ক, মানে ওখানে যাওয়ার জন্য যা যা করবেন, আপনি অফিসিয়ালি মুভ করবেন, আপনি কনফারেন্সে যে আপনি চলে আসবেন, তার জন্য ড্রেস কোড একরকম, আপনি যে কোনো বিচ টিচে আপনি বিন্দাস ঘুরবেন তার জন্য। তো দেখেন, প্রিপারেশনটা যদি এখানে না নেন, যেমন আমি বলি, আমি একবার কক্সবাজার গিয়েছিলাম, এখানে আমি মানে কিছুই নিয়ে যাইনি, মানে ওভাবে কি প্যান্ট ট্যান্ট নিয়ে গেছি। তো তখন আমি মনে করলাম যে এখন সবাই বললো যে চলো আমরা পানিতে নাম, তো আমি বললো যে আমি তো কিছু নিয়ে আসিনি। তখন কি করতে হয়, ওখানে একটা নর্মাল প্যান্ট কিনে আমাকে নামতে হলো, সেটা মানে খুব মানে বিরক্তিকর একটা সিচুয়েশন, যে যে সেটা আমার সাথে যায় না প্যান্টটা। ঠিক আছে। তো তারপরে এটা এটা যদি হতো যে আমি বাসা থেকে যদি প্রিপারেশন নিতে পারতাম, দেন আমি সাকসেস দিলাম। এখন একটা ছোট্ট একটা 2 দিনের সফরে যদি আমরা এটা করতে পারি বা করতে হয়, মনে করেন এখন রংপুর যাবেন বা রাজশাহী যাবেন, তাহলে ওরা যদি একটা ব্লেজার পরে যান, একটা ব্লেজার নিলেন, প্যান্ট শার্ট পরবেন, আর কোনো ঠান্ডার পোশাক নাই। রংপুরে বা হচ্ছে রাজশাহী যদি এখন যান কেউ, বর্তমান সিচুয়েশনে, এটা কি সম্ভব এলাকাটাতে ঘোরা, বাইক চালানো? মানে বাইক চালিয়ে আপনি মনে করেন 10 কিলোমিটার যাবেন মাগরিবের পরে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনাকে একদম মানে বরফ হয়ে যাবেন আপনি। সেই ক্ষেত্রে কি করতে হবে, ওখানে আপনাকে জ্যাকেট পরে যেতে হবে, হেলমেট নিতে হবে, একটা প্রিপারেশন। এখন এই ছোট্ট একটা সফরে যদি এত প্রিপারেশন হয়, তো ইঞ্জিনিয়ারিং যে লাইফ, গুড লাইফ যদি আপনি বা ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভারটা আছে সেটা নেওয়ার জন্য আপনি গতানুগতিক একটা ইউনিভার্সিটি কলেজ থেকে বের হলেন, আর হচ্ছে আপনার টুকুস করে আপনি আহ, একটা ফ্যাক্টরিতে জব পেয়ে যাবেন, আপনার ওখানে সুন্দর করে ট্রেনিং ট্রেনিং দিয়ে বিশাল ইঞ্জিনিয়ার বানায় দিবে। আপনি 2-1 বছরের পর মনে করেন একটা এসে আপনার একটা রুম দিবে, আপনি বসে বসে ওখানে আরামসে জব করবেন। কখনো এটা না। যদি আপনি একটা সফরের জন্য এত কিছু করতে হয়, তাহলে ইঞ্জিনিয়ার কথাটার সাথে অনেক কিছু জড়িত আছে। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে সলিউশন এবং নতুন কিছু করা, পুরাতনটাকে অ্যাক্টিভ করা, এর বাইরে কি কোনো কিছু? এস আর নো। একটা মেশিন আপডেট করতে হবে, একটা মেশিনকে নতুনত্ব নিয়ে আসতে হবে, একটা মেশিন অকাজে পড়ে আছে সেটাকে আপনাকে রানিং করতে হবে, চলতে চলতে এটা অফ হয়ে গেছে সেটাকে চালা। এর বাইরে কি কোনো কিছু আছে আমাদের কাজ? বলেন, কখনো না। এখন আমরা মিউট করবো please। আমরা মিউট করবো প্লিজ। এখন দেখেন, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং যদি গুড লাইফ আপনাকে অবলম্বন করতে হয় বা ফ্লেভারটা অর্জন, তাহলে আপনাকে একটু একটু মেহরবানি করেন, আজকে যেহেতু আপনারা যুক্ত হয়েছেন, আমি হাইলি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে আপনি যদি আমার এখানে বলবেন যে আপনারা তো সেমিনার করেন কোর্স করানোর জন্য, ভাই কোর্স তো একটা হচ্ছে সিস্টেম, অ্যাডভান্টেজ একটা পলিসি নিয়ে আগাচ্ছে। আপনারা যার ইচ্ছা কোর্স করবেন, যার ইচ্ছা কোর্স করবেন। কোর্স করানো বা করা, মনে করেন, এটা তো মূল উদ্দেশ্য না। এক একজনের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য অ্যাডভান্টেজের আছে, আপনার জন্য কোনটা পজিটিভ হয়, আপনার কি প্রয়োজন। সোহেল ভাইয়ের কাছে এসে আপনি ফ্রি কিছু শিখতে চান, ওকে। আপনি ফ্রি কিছু নিতে চান, আপনি টাকা দিয়ে নিতে চান, আপনি অ্যাডভান্টেজ ভাল লাগে না, আপনি সিঙ্গাপুর যেতে চান, গুড। আপনি আমেরিকা যেতে চান, আপনার টাকা আছে, আপনি ট্রেনিং করে আসেন। কিন্তু আমি বলতেছি যে কোনোভাবেই আপনি শুধু কক্সবাজার, আমি এক্সাম্পল দিলাম, বা হচ্ছে আপনার রাজশাহী বা রংপুর যাওয়ার জন্য আপনি শুধু হাত আর পা আর ব্লেজার নিয়ে বেরোলে যেমন ভুলটাই করবেন। আপনি ইঞ্জিনিয়ারিং লাইফে যদি এভাবে চলতে চান, আপনাকে 10 বছর 5 বছর আপনাকে খুব কষ্ট করতে হবে, খুবই কষ্ট করতে হবে। আমি এটা বললাম, যারা ফ্রেশার আছেন আমার সাথে 5 বছর পর মিলিয়ে নেবেন ওর কথা। তো যাই হোক, এখন যে মেন বিষয়টা দেখেন, এখন প্রশ্ন শুরু হলো আমাদের, মানে এখানে এখানে যারা জব করে একটু হ্যান্ডেল করবেন প্লিজ। আপনি আপনার সাথে জাস্ট ডিসকাস করবো কিছু বিষয়, আপনারা হেল্প করবেন, আপনারা জানেন এগুলো বিষয়, আমি জানি। ডটে যে 3 ডটে যে হ্যান্ড রেজ করবেন প্লিজ। কেউ নাই জব করেন এরকম? আর কেউ যদি আমার কোর্স করে থাকেন, তারা এই বিষয়ে একটু অফ থাকবেন। আমি চাই যে ফয়সাল ভাই লিখছেন, সেফায়েত ভাই, সেফায়েত উল্লাহ, কি আছি, টাকা নাই। হ্যাঁ, টাকা নাই, টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, এটার গল্প শোনাবো যদি আপনি শুনতে চান। টাকা কিভাবে হয়, পাওয়া যায়, মেশিন বানাইতে হবে।
তো কেউ নাই? এই সাফাই সাফায়েতুল্লাহ ভাই, আপনি আমাকে বলেন যে টাকা কিভাবে ইনকাম করা যায়, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। মানে শর্টকাট। দেখেন, যারা জব করেন, আমি চেয়েছিলাম যে একটা হাত ছাড়বেন, একটাও হ্যান্ডেজ করলেন না। আপনারা কি বুঝতে স্যার পারেননি আমার কথা? স্যার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্যার টাকা আর্ন করা যাবে, বাট স্কিল ডেভেলপমেন্ট করতেই তো স্যার টাকা লাগে এখনকার যুগে। এই ব্যাপারে পরে পরে বলবো, এটা প্রথমে বললে কেমন দেখায়, অনেক কথা বলে ফেলছি, হ্যাঁ? আমরা কিছু আলোচনা করি, আপনি বলবেন যে কি বলতে চাচ্ছিলেন, সেটা একটু বলেন। হ্যাঁ, এখন আমি চাচ্ছিলাম যে যারা জব করেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। এই যে আমার কথা শুনতেছেন না আপনারা? ইব্রাহিম ভাই, তারপর হচ্ছে কাউসার ভাই আছেন, মাসুম ভাই, আবুল খায়ের ভাই, হ্যাঁ, সোহেল রানা ভাই, বাপ্পি, আপনারা কেউ জব করেন না? দেখো, আমি বলি আর কি করা, যেহেতু আমি সেমিনার করতেছি। জি একদম জি। নিচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন, খুব সিম্পল একটা কোশ্চেন। দেখেন, যারা জব করে, আমার লাইফে আমি প্রায় গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে 6টা 7টা কোম্পানিতে চাকরি করেছি। আর একটা কোম্পানির হেড অফিসে বসার কারণে 4টা 5টা কোম্পানি অডিট এবং মেনটেন্স দেখেছি। এবং মজার বিষয় হচ্ছে ইউটিলিটি বসে থাকে আছে। ইউটিলিটির কাজ কি? কাজ হচ্ছে প্যানেল বোর্ডের মধ্যে একটা চেয়ার টেবিল থাকবে, সেখান থেকে উনি বসে থাকবে, যদি মনে করেন যে সিনিয়র, এবং তার আন্ডারে আরো কয়েকজন লোক থাকবে, ওনার নিজস্ব কোনো সমস্যা কিনা, জেনারেটর অন অফ দরকার, আর কিচ্ছু কাজ নেই ওখানে। কদিনের একটা শেষ করলাম, আপনার 3 দিনের কোর্স, একটা বিজনেস ডেভেলপ নিয়ে, আপনার 14,500 টাকা 3 দিনের কোর্স। ঠিক আছে? তো এখন ধরেন ওনাকে বলা হলো যে, আচ্ছা, আপনার যে এলটি প্যানেলটা আছে, এলটি প্যানেলে এখানে একটা এমডিবি আছে বা ডিভি আছে, এ কি কি আছে কোন তো? বললো, বাসবার ক্যালকুলেশন কিভাবে করে বলে, সিবি ক্যালকুলেশন কিভাবে করে, লোড ক্যালকুলেশন করে কিভাবে, পারে না। তারপর হচ্ছে আপনার কেবল ক্যালকুলেশন করে কিভাবে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে কিভাবে, ঠিক আছে, পারে না। তো বলি যে আপনার কাজটা কি, এখানে বসে বসে কাজটা কি? ভাই সময় পায় না, কি করেন আপনি? বলতে পারেন। জেনারেটরের একটা টার্মিনালে একাধিক কেবল এসে যুক্ত হয়, এবার রেডি 4টা 5টা কেবল। এই 4টা 5টা কেবল কেন? বলতে পারেন। হ্যাঁ, মজার বিষয় হলো, বলতে পারেন। এখন দেখেন, আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে একটা বাস বার বানাইতে, নাকি 300 অ্যাম্পের এমডিবি বানাতে কি কি প্রয়োজন, মেন মেন পার্টটা, কেবল প্রয়োজন, বাস বার প্রয়োজন, কয়টা বাস বার প্রয়োজন? 5টা। এটা হচ্ছে ফেজ, এই 3টা রেডিয়াল ব্লু, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আর্থিং। রাইট? এস আর নো? একটু লেখেন ভাই। আপনারা আছেন না, ঘুমিয়ে গেছেন না, আমার কথা বিরক্ত হচ্ছেন, আমি কেমনে বুঝবো বলেন, হুহা না করে? তো এখন, না স্যার, আসি স্যার, বলেন আপনি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এখন মজার বিষয় হচ্ছে যে আপনাকে যখন বলা হলো যে এই বাস বার ক্যালকুলেশনটা কিভাবে করবে, বলেন, তো বললেন যে আপনি জানেন না। এখন চিন্তা করেন তো, একটা ইঞ্জিনিয়ারদের ডিভির মধ্যে বাস বার আছে, এলটির মধ্যে বাস বার আছে, এমডিবি এসডিবি যত আছে সব জায়গায় তো বাস বার আছে। তো এটা আপনি জানেন না, তাহলে কি হলো? এটা একটা, মানে, ছোট্ট একটা বিষয়, দেখ। এখন যদি আমি বলি যে যারা জানেন না, বাস বারের সূত্র কি? বাস বার ইন্টু উইথ ইন্টু থিকনেস, যে বাস বার নেবেন কপার অ্যালুমিনিয়ামের, স্পেসিফিক গ্র্যাভিটি,
এটা বাস, এর জন্য আপনার কি জানো, কপারের জন্য 1.55 নেবেন, অ্যালুমিনিয়ামের জন্য 0.9 নেবেন। এটাই হচ্ছে এখন আপনার বাসবারের ক্যালকুলেশন। এখন এটা তো খুব কঠিন কথা না। এখন বাসবারের ফেজের কত পার্সেন্ট নিউট্রাল নেবেন, অনেক সময় কেউ বলে 50%, কেউ বলে 70%, 60%, অনেক সেমিনার, অসংখ্য সেমিনার যুক্ত হয়েছে এ পর্যন্ত দাদা। তারপর হচ্ছে এই যে একজন লিখছে উইথ ইন থিকনেস 2.5। রাসেল ভাই, আপনি কথা বলতে পারবেন? গুড, আপনি লিখেছেন। আহ এখানে লিখছেন যে উইথ ইন থিকনেস 2.5টা কি আসলে, কোথা থেকে পেয়েছেন? রাসেল ভাই, আপনি যদি কথা বলার পরিবেশ থেকে বলেন, আর না হলে একটু লিখেন। তাহলে এই চারটা বাসবার, আমি বলতেছি, চারটা বাসবার সেম সেম লাগবে, মানে ক্যালকুলেশন করে এই 300 অ্যাম্পিয়ারের জন্য আপনি নেট বাসবার যত হবে, ফেজের জন্য রেডের জন্য তত, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল, এই চারটা বাসবার সেম টু সেম থাকবে আপনার। এই আর্থিং দেয়া এই ফেজের 50%, শেষ বাসবারের কাহিনী। আর কোনো কাহিনী নেই, আর কোনো নাই, কিচ্ছু নাই, গেল এটা। তারপর হচ্ছে মেন মেন ইনকামিং বা নিচে এটা হবে আপনার একটা এমসিসিবি বা হচ্ছে আপনার যে বেকারটা, এখান থেকে যেটা এখানে যেটা আপনি এখানে সংযোগ দিবেন, এখানে যে বাসবার দিবেন সেম বাসবার এখানে হবে, লিঙ্ক বাসবার বলে, সেম হবে। অনেকে বলে কি এটা একটু হাই দেয়, এখানে একটা চিকন দিয়ে দেয়। এখানে এখান থেকে তো এখানে যাবে কারেন্টটা, নাকি বলেন? এখান থেকে তো এখানে যাবে কারেন্টটা, এখান থেকে তো এখানে যাবে পেজ, এখান থেকে এখানে যাবে। তো আপনি যদি এটা অনেক মোটা দিলেন, এটা যদি চিকন দেন, অনেক জায়গাতে এরকম অহরহ থাকে এটা। হম, এটা এখন গেল। আর আর্থিক হচ্ছে আপনার 50%, অলমোস্ট 60 মানে পার্সেন্ট হয়ে যায়। তো আপনি বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন না, এগুলো হচ্ছে কথাবার্তা। এখন আপনি এক ভাই লিখছিল যে বাসবারের উইথ উইথ ইন থিকনেস 2.5, আসলে 2.5টা কোন ভিত্তিতে লিখেছেন আপনি? হ্যাঁ, আমি জানি না। 2.5 না, 1.5 থেকে বাসবারের এমনি নেটে বা কোনো জায়গাতে যদি আপনার কপার বাসবার হয়, 1.5 থেকে আপনার সর্বোচ্চ 2.5 অ্যাম্পিয়ার 1 মিলিমিটার স্কোয়ার মিটার এর ঘন্টার মধ্যে কারেন্ট প্রবাহিত হতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ। ধরেন আপনি যেটা, মানে এটাই হচ্ছে মানে ফেরা, যে মানে আপনি যদি ধরেন 2.5 নিয়ে যদি আপনি কোনো ডিবি বা এমডিবি ডেভেলপ করেন, আপনার 100% গরম হবে ডিবিটা। মনে করেন 300 অ্যাম্পিয়ারের জন্য কত প্রয়োজন, আপনি এটা দিয়ে আপনার 2.5 দিয়ে করে ফেলছেন, আপনার ডিবি গরম হয়ে যাবে। এবং অডিটে আরএসসি অডিট কোনোভাবে অ্যালাউ করবে না, ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে 1.55 আরএসসি। আরএসসি এখন তো আপনি জানেন যে আরএসসি কে ভাইটাল একটা আমাদের সেফটির ব্যাপারে খুব পুরো স্ট্রংলি দেখে। তাহলে এখন আপনি যতটুকু জানেন, আপনি নেট থেকে জানেন, না হলে হচ্ছে আপনি কপার কোম্পানি থেকে জানেন, যে কোনো জায়গা থেকে যাতে জানেন। আপনি যেটা জানেন এটা হচ্ছে শেষ জানা না। আপনার, আপনি কোন দিকে চাকরি করতে চান, আপনি বাসবার নিয়ে যে ক্যালকুলেশন নিয়ে নেটিং ডাইং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সো এরা কি চায় বা কোনটা স্ট্যান্ডার্ড, এখানে কোনটা আপনার মানে কোন স্ট্যান্ডার্ড ফলো করে সেটা আপনার জানা জরুরি। ঠিক আছে, সেটা জানা জরুরি। সো আপনাকে এভাবেই তৈরি হতে হবে, তাহলে আপনি গেন করতে পারবেন। আর আমি বলতেছি যে 2.5 নিয়ে যদি আপনি করেন ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল গার্মেন্টসে, আপনি এটা ক্রস খাবেন, কোনোভাবেই হবে না। কেন বলবেন, কেন হবে না? এটা তো আমি দেখেছি, এটা বাসবার, বাসবারতে এরকম থাকে, এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে উইথ। বাসবারটা দেখেন, এই বাসবার কোম্পানি বলে দিচ্ছে আমার সর্বোচ্চ এটাতে নিতে পারবে মিলিমিটারে 1.25। হ্যাঁ, এটা পারবেন আপনি। আশেপাশে তাপমাত্রা আপনার 35 ডিগ্রির মধ্যে থাকতে হবে, কারণ আপনি এটা ই করতে, এটা আপনি সংরক্ষণ করতে, যেটা ডিবিটা আছে ডাইনিং সেক্টরের পিছনে, এটাকে আপনার কোনো মানে টোটাল, মানে যেমন বাচ্চা, ছোট বাচ্চা আমরা একটু সেফ জোনে থাকি, তাপ চাপ, হ্যাঁ, সব কিছু মেনটেন করতে হবে আপনাকে, তাহলে আপনার 2 পয়েন্ট পাবেন। এটা কি একটা আহ কোনো জায়গায় আপনি পারবেন? পারবেন না। তখন এটাকে অ্যানালাইজ করে বিএনবিসি 1.65 বলে। 1 পয়েন্ট, একজন ভাই জিজ্ঞেস করেছেন, এটা হচ্ছে 1.5 হচ্ছে আরএসির অডিটের স্ট্যান্ডার্ড।
উনি সর্বোচ্চটা হাই সেফটি নিয়ে কাজ করেছে। ধরেন আরেকটা আপনাদেরকে বোঝান কেন। আচ্ছা, আমরা যে বাইক গুলো ক্রয় করি বাজার থেকে বা প্রাইভেট কার গুলো ক্রয় করি, ওখানে লেখা থাকে না যে 1 লিটার লিটারে আপনার যাবে 65 কিলোমিটার, 50 কিলোমিটার গাড়িটা। এটা কি যায় কারো এসান্ন? মানে এ পর্যন্ত যত গাড়ি আপনি কিনেছেন, বাইক বলেন, প্রাইভেট কার বলেন, যে ম্যানুফ্যাকচার কোম্পানি যা লিখেছে, এই কতটুক মনে করেন 1 লিটারে কত কিলোমিটার আপনার আপনি পেয়েছেন বলতে পারবেন কেউ? এসান্ন, যা না আমি যা লেখা আছে আমি এই গাড়িটা তো হুবহুবটাই পাওয়া যায়, কখনোই পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। তো যায় না, কেন যায় না? তাহলে আপনি মনে করেন একটা টাটা কোম্পানি বা এসকোলা যেটাই বলেন না কেন, বা হিরো, ইয়ামা, উনি একটা বাইক তৈরি করলো, বললো যে 1 লিটারে যাবে 40 কিলোমিটার, যাচ্ছে না 40 কিলোমিটার। তাহলে আপনি কি মনে করছেন ওরা মিথ্যা কথা লিখছে? না, ওরা ঠিকই লিখছে। আপনার, ওরা যেটা লিখছে, ওরা যেখানে টেস্ট করে ওই জায়গাটা একটা পক্ষী উড়ে না, একদম ফাঁকা একটা জায়গা, ওনাদের কোনো লস নাই। এই যে রাস্তা খারাপ, জ্যাম, একটা হোন্ডা চলে আসতে পারে, সেফটি কোনো কিছু থাকে না। ওরা ডিরেক্টলি এখানে স্টার্ট করবে, এখানে এসে মনে করেন অফ করবে, দিয়ে দেখ ক্যালকুলেশন করে দেখবে যে লিটারে কত যাচ্ছে, এত যাচ্ছে। কিন্তু আপনি আমি কি করি? বিভিন্ন ধাক্কা, রাস্তাঘাট, বাচ্চা, মানুষ, গরু ছাগল সবকে সেভ করে গাড়ি চালাতে হয়। এখন এরকম টাইপেরই আপনার বাসবার অনেক ঘাত প্রতিঘাত মধ্য দিয়ে যাবে। ওই জন্যই আপনার একটা নির্দিষ্ট সেফটি, ধরেন আপনার সর্বোচ্চ লোড দিতে পারবেন আপনি 2.5, জি। এই সর্বোচ্চ নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি রিক্সা আছেন না। যদি 1.5 নিয়ে কাজ করি, যেমন আরএসির ভাষা 1.5 পাই, দেখেন এটা কতটা সেফটি, এখানে আমি কতটা সেফটি পাচ্ছি, তখন আপনার বাসবার গরম হবে না এবং হুম। স্ট্যান্ডার্ড। ওকে। বাবা কোথায় বাবা? আমরা সবার মাইক্রোফোন প্লিজ আমরা মিউট করব, নাহলে আপনার বাসা বাড়ির কথা আমরা শুনে নেবো সবাই, কেমন? আচ্ছা, এখন এতক্ষণ তো কথাবার্তা হলো, এখন একটু আপনাদের সাথে আর 2 মিনিট গল্প করবো। কেমন? যে আমাদের বাংলাদেশে যারা আমরা ইঞ্জিনিয়ার আছি, উল্টা পথে চলি, উল্টা পথে চলি। কেমনে? মনে করেন আপনাদের একটা সাব স্টেশনের কাজ চলতেছে, আমি ইঞ্জিনিয়ার জয়েন করলাম, জয়েন এখানে করলাম, জয়েন করার পরে 7 দিন 8 দিন আপনি সবার সাথে পরিচয় হলেন, বসে থাকলেন, বা 15 দিন, এক এক রকম কোম্পানি এক এক রকম ভাবে চাই। তাই তো কিছুদিন পরে তখন সংশোধন কি, কারখানা বানাতে চাচ্ছি। তো কিছুদিন পরে যেটা হবে, আপনাকে আপনার ম্যানেজার বা আপনার ডিজিএম, যে আপনার রিপোর্টিং বস থাকবে, ওই ফোরম্যান বলেন বা ইলেকট্রিশিয়ান বলেন, ওনাকে বলবেন যে সোহেল সাহেবকে নিয়ে যে কাজে লাগান। আর আপনাকে ডেকে বলবে যে যান ওই যে অমুক সাহেবের সাথে, আপনি তো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনার সাথে যান। এখন ধরেন আপনি চলে গেলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এখানে এসে সাব স্টেশনে কাজ চলতেছে। তো টেকনিশিয়ান ফোরম্যান তারা কাজটা বুঝে যে কি হচ্ছে। আপনি একজন প্রেসার ইঞ্জিনিয়ার বের হয়ে জয়েনিং করলেন, জয়েনিং করার পরে আপনাকে এখানে একটা চেয়ার দেবে, এখানে একটা টেবিল, এখানে আপনার কফি থাকবে, আপনি এখানে বসে বসে মনিটরিং করতেছেন। কি মনিটরিং করবো আমরা ভাই? আমি কিচ্ছু জানি না, কোনটা এলটি প্যানেল, কোনটা বাস বার, কোনটা এফআই, কিচ্ছু জানি না, কেবল ক্যালকুলেশন কোনটার নামই জানি না ঠিক করে। এই টাইপের তখন আপনি এই জায়গাটা, টেবিল চেয়ার, এরকম আমাদের বাংলাদেশের চাকরি নাই বলে চলে। আছে কিনা এরকম চাকরি পাইছেন নাকি কেউ, বা জয়েন করার পরে আপনার একটা বিশাল অবস্থা এসান্ন? এই জায়গাটাতে আমাদের জীবনে তো দেখে এসেছে, পায় না। এখানে কি করতে হয়, যে মনে করেন আমরা কাজ শুরু করি, ওই 5 জন মানুষ ইন্টার পাস করে যে আসছে, ডিপ্লোমা পাস করে আসছে, আমরা বিএসসি পাস করেছি বা করিনি, ওই দেখে দেখে কাজ শেখা, দেখে দেখে কাজ শেখা। এখন দেখে দেখে যদি আপনি কাজ শিখতে যান, যে ধরেন একটা ট্রান্সফরমার ইনস্টল করবে, এটা কত পার্সেন্ট পিএফআই বা কেমনি কেবল ক্যালকুলেশন হচ্ছে, বা ট্রান্সফরমার দিলেন, ট্রান্সফরমার চারিদিকে কতটুকু জায়গা স্পেস রাখতে হবে, এখানে লাইট লুমেন্স কত হবে, এখানে টেম্পারেচার কত হবে, আমরা কিছু জানি না। তখন কি হবে,
এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনি একটা টেকনিশিয়ান দেখে দেখে শিখছে, আপনিও শিখছেন, কোনো সমস্যা নাই। আপনি কাজ করতেছেন মনে করেন আলটিমেটলি সব কিছু আপনাকে ছেড়ে বা আপনার কায়িক পরিশ্রমের কাজ করতেছেন, কোনো আপত্তি নেই, আপনি করবেন, কাজকে ছোট বলা যাবে না। কিন্তু আপত্তিটা তখনই আমার, যে আপনি যদি প্রপারলি ইঞ্জিনিয়ার হতে চান, যে সেক্টরে আপনি কাজ করবেন ইঞ্জিনিয়ারিং, টোটালি কি কাজগুলো আছে লিস্ট করতে হবে আপনাকে। দেখেন, আপনি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে আপনি যখন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করবেন ভাই, আপনার যারা জব করে না, তারা মানে কল্পনা করতে পারবেন না যে লাইফটা কি করলাম ইঞ্জিনিয়ারিং পড়ে। আপনি এরকম কপাল থাকতে হবে। আমরা যারা জব করেছি এটা জানি। আপনার একমত কিনা? আমরা যারা একমত ইয়েস লিখবেন চ্যাট বক্সে প্লিজ। যে বললাম যে কি পড়লাম, আপনাকে 6 মাস আপনি কোনোভাবে স্থির হতে পারবেন না। বাড়ি থেকে নিতেন 10-12 হাজার টাকা, আপনার বেতন 10-12 হাজার, সেখানে আপনি কি করবেন? না থাকা এবং অনেক পরিশ্রমের কাজ করতে হবে আপনাকে। তুমি বলবো ইঞ্জিনিয়ার মানে কি এটা? এবং ডিরেক্টলি আমি বলতে পারি যে আপনি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আপনার অফিসে যাওয়ার মতো আপনার পরিবেশ থাকে, আপনার বসার জায়গা নাই, আপনি কাজ করতেছেন, আপনার ডেস্ক আপ চেঞ্জ পুরা, মনে করেন আপনি মানে আপনাকে দেখে বলতো তো, আপনি তো একজন গ্রামে যদি অনার্স পড়া মানুষ আছে, আপনি তাকে ফ্যাক্টরি আশেপাশে নিয়ে আসবেন না। আমি আমি বলতে চাই, একদম দৃঢ়তার সাথে বলতেছি না। তো এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে এরকম হবে, জীবন পরিবর্তন হবে। এখানে যে প্রবলেম গুলো নাকি নিয়ে প্রতিনিয়ত আপনি কাজ করতেছেন, এগুলো স্ট্যান্ডার্ড। আপনি তো যে রুলস রেগুলেশন বা সূত্রগুলো আপনার কাছে আছে, বিএল থ্রেজার বই আছে, আপনার ডিপার্টমেন্টের বই আছে, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড আসলে কোথায়? ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড আমাকে খুঁজে বের করতে হবে, যে সাবস্টার স্ট্যান্ডার্ড, লোড ক্যাল স্ট্যান্ডার্ড কোথায় পাবো? আমি বিএনবিসি তে পাবো, আমি এনএফপিএ তে পাবো, আমি আইএসসি তে পাবো, এনএসসি তে পাবো, আমি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পাবো। এই যে দেখেন, এগুলো সব গাইডলাইন। প্রথমে পড়বেন বিএনবিসি, এনএফপি, তারপরে এগুলো। আপনি এগুলো এখন 4,000 5,000 পেজের একটা বই। যত তাড়াতাড়ি আপনি ইলেকট্রিক্যাল পার্টটা আপনি মোটামুটি একবার পড়তে পারবেন, দেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এত পড়া তো সম্ভব হয় না, আপনি চাকরি করে এত কিছু পড়া সম্ভব হয় না। তখন আমরা কি করেছি এই বইগুলা, যে আপনাদেরকে দেখাবো, 9 পেজ 8 পেজ 10 পেজ, ভোল্টেজ ড্রপের জন্য, এলপিএস এর জন্য, এসএলডির জন্য, ট্রান্সফরমার লেআউটের জন্য আমরা কেটে কেটে রাখছি, আপনাকে দেখাবো এই সেমিনারের লাস্টের দিকে। ওগুলা কি করে ডিরেক্ট, মনে করেন আপনি সাব স্টেশন পাঠ করতেন, জাস্ট আপনি 9টা পেজ যদি দেখেন এনাফ আপনার জন্য। এলপিএস করতেছেন আপনি, 9 10টা পেজ দেখলেই আপনি মোটামুটি পেয়ে যাবেন আপনি ইনফরমেশন গুলো। তাহলে দেখেন, এই জন্য আপনাকে যারা যে বিষয়টা নিয়ে কাজ করতেছে তার কাছে যেতে হবে। তা আপনি আহ, আরো যতটুকু ডেভেলপ করতে পারবেন, আপনি তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। এখন একজন বাইক চালাতে সে জানে না, তার কাছে যে যদি বাইক চালানো শিখি আমি, তাহলে তো বিপদ। আমি বলি যে আমরা উল্টা পথে চলতেছি। আমি সবসময় বলি যে চাকরি যদি আপনি করতে চান, যে চাকরি যদি আপনি করতে চান যে ইন্ডাস্ট্রি বা অটোমেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বেসরকারি সেক্টরে চাকরি করবো, যারা বিএসসি করছেন বা ডিপ্লোমা রানিং যারা আছে, তারা 3rd ইয়ার থেকে প্রিপারেশন নিতে হবে। আর যারা জব করতে চান, ভালো করলে জব করার সাথে সাথে আপনাকে এটা অনলাইন অফলাইন যে হোক শিখতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে হবে। এখন দেখেন, আমি উল্টা পথে চলতেছি। বলেন, আপনি রুলস রেগুলেশন জানেন, আপনি ডিজাইন জানেন, আপনি ইনস্টল করেন। আর যাদের সুযোগ আছে যে আপনারা স্টাডি করতেছেন এবং job পাননি এখন, আরো বড় সুযোগ তাদের জন্য। 3 মাস 6 মাস একটা টাইম চেন, মানে একদম আপনি ধরে নেন যে আসলে ভাই চাকরি পায় না, চাকরি পায় না। আজকে মজার বিষয় হচ্ছে যে একটা ভাইয়ের বিয়ের জন্য একজনের সাথে কথা বলছিলাম, ঠিক আছে? তো ওনার মামার সাথে কথা বলছিলাম। ওনার মামা হচ্ছে আপনার যে কমিশনার হিসেবে আছে এই জায়গায়, জব করে বিশেষ করে। ওনার সাথে কথা বলতেছিলাম, তো আমি বলছি যে আপনার ভাইনে কি করে? তো বলছি বিসিএস, বিসিএস এর জন্য ই করতেছে। আমি এই কথাটার সাথে পুরাপুরি একবারে দ্বিমত। যে বলে যে বিসিএস এর জন্য বিসিএস নিচ্ছে, বিসিএস দিচ্ছে, আরে বিসিএস দেওয়ার কি আছে? এটা একটা প্রসিডিউর চাকরির জন্য। তো দেখবেন যে অনার্স করা যারা সবাই বিসিএস দিচ্ছে, কারা বইয়ের ধারের কাছে যায় না, তারা যদি বলেন যে অমুকের ছেলে আপনার ছেলে কি করতেছে, বলছে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। বিসিএস মানে একটা একটা মুখস্থ কথাবার্তা।
তো আমি তখন ওনাকে বললাম যে বিসিএস কি কোনো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কোনো জায়গা? মানে এটা একটা মানে ফাঁকিবাজির একটা জায়গা, নিজকে অনেক বড় করার জায়গা যে বিসিএস দিচ্ছে। তো আমি বলবো যে যারা চাকরি করেন নাই, বিসিএস প্রিপারেশন নিচ্ছে, জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ না? উনি যে বিসিএস ক্যাডার হবে বা উনি পাবে, এটা নিশ্চয়তা কি আছে? তো এটা একটা মানে নিজকে বড় করার একটা মাধ্যম, আমি জিনিসটা মানে পছন্দ করি না। লাইকলি এটা খুব শক্তভাবে আমি বলেছি যে আপনি একজন বিসিএস ক্যাডার, এটা তো কোনো কথা হতে পারে না। উনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিসিএস বিসিএস কি, উনি কি বিসিএস এর জন্য ভাইভাতে আপনার বা রিটার্নে ঠিকছে? তো যাই হোক, ভিন্ন ইস্যু। তো আমি যারাকে বলবো যে যারা এখন জব করেননি, তারাকে বলবো যে রুলস রেগুলেশন জানা, এখান থেকে জানতে পারেন ভাই। কোর্স করা বা হচ্ছে করতে হবে বিষয়টা এরকম না। ইউটিউব, আপনার পাশের বাড়ির বড় ভাই, ফ্যাক্টরি, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, হোয়াটএভার, আপনি যেখান থেকে ইচ্ছা হোক, একটু কাইন্ডলি আপনি রুলস রেগুলেশন গুলা আপনাকে শিখে নিতে হবে। তার সাথে সাথে ডিজাইন পার্টটা, তো ইঞ্জিনিয়ারিং ভাষা কি, ইঞ্জিনিয়ারিং ভাষা কি, চ্যাট বক্সে প্লিজ, যারা সবাই বাড়িতে আছেন, কথা বলার সুযোগ না থাকলে, ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে ড্রয়িং। এখন যদি বলি আমরা এটা 45 জন আছি, যে কয়জন অটোক্যাড, ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন, যেহেতু আমরা সবাই ইলেকট্রিক্যাল। আপনি দেখবেন এখানে 10 জন বলছে, আচ্ছা 10 জন যদি 45 জনের মধ্যে 10 জন যদি বলি যে আমরা অটোক্যাড জানি, তাহলে বাকি 35 জন কি আপনারা ইঞ্জিনিয়ার না নিজকে দাবি করতেছেন? ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি হয় ড্রয়িং, তাহলে আপনি ভাই ড্রয়িং জানেন না কেন? ড্রয়িং একটা সফটওয়্যার, আপনার ইলেকট্রিক্যাল অটোক্যাড সফটওয়্যার, একদিন যদি আপনি প্র্যাকটিস করেন, একদিনে আপনি টুডে করতে পারবেন ইনশাআল্লাহ, একদিনে চ্যালেঞ্জ। জিনিসগুলাকে আপনাকে শিখে নিতে হবে। শিখে নিয়ে আপনার সিভিল পাস আপনাকে সুন্দর করে লিখতে হবে যে আমি ডিজাইন জানি, আমি অটোক্যাড জানি। দেন আপনি যখন আস্তে আস্তে আগাবেন, ধরেন আপনার কাছে একটা ড্রয়িং আসলো, আপনি সব রুলস রেগুলেশন মোটামুটি জানেন, আর আপনার হাতের মুঠে আছে, সে একটা কিছু করতেছে, এটা আপনাকে দিলাম আমি, যে এগুলো সব কিছু 1 মিটার করে আছে, আপনি ইনস্টল করা আপনার জন্য ইজি প্রসেস হয়ে যাবে, যেহেতু আপনি ড্রয়িং জানেন। আর যদি ড্রয়িং না জানেন, যদি আপনাকে একটা দেওয়া হয়, ড্রয়িং এর ফাইল দেওয়া হয়, আপনি আগামাথা কিছুই বুঝবেন না, এটা বুঝতেই প্রায় 2-3 বছর লেগে যায়। ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং বুঝতেই 2-3 বছর লেগে যায়, অনেকে আছে। প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে এই চার্টের মূল বিষয়, যে আমরা রুলস রেগুলেশন জানবো, তারপর হচ্ছে আপনার ডিজাইন জানবো, তারপর ইনস্টল করবো। আর এদিক থেকে যারা আমরা যাব, কোনো সমস্যা নাই। আপনি যেই কাজটাই করেন না কেন, আপনি রুলস রেগুলেশন জানবেন কষ্ট করে, ডিজাইনের জন্য অটোক্যাড শিখবেন, তারপর হচ্ছে প্রজেক্টের, বিভিন্ন প্রজেক্টের ব্যাপারে আপনি ধারণা নেবেন। আপনি যে প্রজেক্টে জব করতে চান সেটার জন্য একটা নোট থাকবে আপনাদের। আরেকটা বলি, আমি এ পর্যন্ত যতগুলো কোম্পানিতে জয়েন করেছি, আমি 15 দিনে, নিজে নিজে 15 দিনে তো মানে হানিমুন পিরিয়ড থাকে, 15 দিনে আপনাকে বসে কিছুই বলবেন না, খালি ঘুরবেন দেখবেন। এই 15 দিনে আপনি গোটা কোম্পানিটাকে আপনাকে সার্ভে করতে হবে, টুক 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 করে ঘুরে ঘুরে। আপনি কেমন করে আপনি একদম ড্রপ আউট ফিউ থেকে শুরু করে সবকিছু আপনার টুকটুক করে আপনার আপনার এই ডায়েরিতে একটা নোট করতে হবে, কোথায় কি আছে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা, কোথায় কি ডেভেলপ করা যায় আপনার জায়গা থেকে। এটা নিয়ে আপনি মনে করেন 15 দিনের মাথায় 16 দিনে আপনার বসের সাথে ফাইটিং করবেন না, আপনি চুপ করে আপনি এটা রেখে দিবেন আপনার ডয়ারে বা ব্যাগে, যেখানে হোক। যখন কোনো বিষয়ে কথা হবে, সমসাময়িক বিষয়ে, তখন আপনি সাপোর্টিং হিসাবে বসকে যতটুকু আপনার রেসপন্সিবিলিটি আছে কথা বলবেন যে স্যার এই জায়গাতে এটা করা যায়। তখন মানুষ অবাক হয়ে যাবে যে এই ছেলেটার জয়েনিং করা আজকে 1 মাস হলো, উনি মোটামুটি গোটা কোম্পানির ধারণা দিতে পারছে। এটা যদি একবার কেউ দিতে পারেন, দেন আরো ওকে আর কিছু করা লাগবে না, বস ওনাকে করে টেনে নেবে যে না উনি জিনিয়াস। ঠিক আছে? আর আপনি গতানুগতিক কাজ করতেছেন, শুধু মেশিনে কাজ করে আপনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এই কাজ হচ্ছে ভালো, বাট ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে এটা না। আপনি কাজ করবেন এবং আশেপাশে যে আপনার ডেভেলপ এবং হচ্ছে মানে প্রবলেম গুলো আছে সেগুলো নোট ডাউন করে আপনার বসকে এটা বলা টুকটুক করে। তাহলে কি করবেন, 10 জন ইঞ্জিনিয়ার থেকে আপনি এগিয়ে থাকবেন। যদি কেউ যারা সিনিয়র ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের জন্য তো এটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আমি দেখেছি ভাই যে চাকরি সুবাদে অনেক চাকরি করেছি তো, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, তারা কি করে, আসলো, এসে মনে করেন বসার জায়গা থাকলে বসলো ওখানে, বসার পর মোবাইল টোবাইল নিয়ে সকালে এসেই কোন মেশিনে বাতাস দিতে হবে,
এবং শিডিউল মেনটেন্স আছে কিনা সেটা নিয়ে বেরিয়ে পড়লো। ওই কাজ করতেছে 5 জন, উনি ঘুরতেছে ফিরতেছে ঘুরতেছে ফিরতেছে, দিন শেষ বাসায় চলে গেল। এটা একটা ইঞ্জিনিয়ারের কাজ হতে পারে না, প্রফেশনাল একটা ইঞ্জিনিয়ার এটা কাজ হতে পারে না। আমি সাজেস্ট করবো আপনাকে যে আপনার ডেভেলপ টাইপের জিনিসগুলো আপনাকে নোট রাখতে হবে, সাথে সাথে ডিসকাস করতে হবে, সাত বছর কাছাকাছি যেতে হবে। যাই হোক, প্রজেক্ট ভিজিট ডাটা, এখানে দেখেন আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রথম ধাপে যদি জব পাওয়ার জন্য পাওয়ার সেক্টর নিয়ে কাজ করে। আর যখন আপনি প্রফেশনালি কোনো জব সেক্টর ডাইং এ আছেন, আপনি নিটিং এ আছেন, আপনি গার্মেন্টসে আছেন, তখন আপনাকে ওই বিষয়টা প্রশ্ন করবে। কিন্তু পাওয়ার সাব স্টেশন এমন একটা জায়গা, পাওয়ার সাইডটা, যে আপনি প্রশ্ন এবং চাকরি পাওয়ার জন্য এখানে অলমোস্ট এখান থেকে আপনার প্রশ্ন করবে, আপনি যদি মানে এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার হন। সো এই জিনিসগুলো জানতে হবে আমাদের। এখন প্রথমে এসে আপনি আউটলুকিংটা দেখবেন যে না এখানটা ভাঙ্গা, এটা নষ্ট, এবং সাফিসিয়েন্ট চারিদিকে জায়গা নাই। প্রজেক্ট ভিজিট করবেন এবং এটার জন্য কি স্ট্যান্ডার্ড প্রয়োজন সেইগুলো যদি আপনার জানা থাকে আপনি নোট ডাউন করবেন। তারপরে আপনি ভিতরে ঢুকবেন, বাসবার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, ড্রেসিং, আপনার আর্থিং, বাসবার গুলো ঠিক আছে কিনা, ফেল সেপারেটর আছে কিনা, আপনার ম্যাট, এখানে ম্যাট আছে কিনা, আপনার ফার্স্ট এড সাইনিং আছে কিনা, আপনার ডেঞ্জার সাইন আছে কিনা, এসএলডি আছে কিনা, তারপর হচ্ছে আপনার ডিবি চেক লিস্ট আছে কিনা, ডিবির মধ্যে ফুটা ফাটি ভেঙে আছে কিনা। এগুলো আপনাকে ভিজিট করতে হবে। একটা সাব স্টেশনের মধ্যে গিয়েও আপনাকে অনেক বিষয় আপনাকে দেখতে হবে। এখন কি দেখবেন, আপনি নিজেই তো জানেন না যে একটা ডিবির স্ট্যান্ডার্ড, বিষয়টা এরকম না। এই জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে, ডিবি, এমডিবি, সাব স্টেশন, তারপর হচ্ছে আপনার জেনারেটর, এগুলো নিয়ে স্ট্যান্ডার্ড কি বলতেছে। ওই বইয়ে যেটা পড়ে আসেন ভাই, আমাদেরকে সার্টিফিকেট একটা আমরা অর্জন করেছি, গুড। আমাদের টিচাররা বা ইনস্টিটিউট অনেক কিছু দিয়েছে, এটা আপনি অস্বীকার করে কিছু না, কিন্তু আপনার প্রফেশনালি আগানোর জন্য আপনাকে কিছুটা ব্যতিক্রম হতে হবে। আপনি যে সার্টিফিকেট পেয়েছেন আমিও পেয়েছি। একটা ধরেন পলিটেকনিক থেকে 50 জন, মানে দুই শিফটের মধ্যে 150 50 100 জন, বেসরকারি সরকারি মিলিয়ে আপনি যেটা পড়ছেন আমিও সেটা পড়ছি, আপনার ট্রেন্ড হয়তো বা আপনার থেকে আমার থেকে আপনার একটু সিজিপিএ ভালো, আমার একটু কম, এটার বাজেটে কোনো কিছু না। কিন্তু গতানুগত যদি একই সিবি হয় আপনার আমার, তাহলে আপনাকে আমাকে নিবে কেন? যার ব্যতিক্রম পাবে তাকে নিবে। এটিতে এটাই বলে, বা কোম্পানিতে এটাই বলে, তার একটি স্কিল হাই আছে সেটাই নিবে। আহ শরীফ ভাই, আপনি মেবি এখানে লিখছেন যে 15 দিনের মধ্যে, যে কোথায় বলছেন ওটা। আচ্ছা ভাই, আপনি আমার নাম্বার নেবেন, যদি পার্সোনাল আসলে যদি আপনার স্লিপ করেন সেটা আমাকে লিখবেন, এই নাম্বারটা আমার কাছে থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর স্যার, অটোক্যাড ছাড়া অন্য কি কি সফটওয়্যার ইউজ করতে হয়, ডিজাইন যদি একটু বলতেন। আসলে ভাই ডিজাইনের জন্য অনেক সফটওয়্যার আছে, ইপ্লান আছে, আপনার আহ, মানে অসংখ্য সফটওয়্যার আছে। তবে ইলেকট্রিক্যাল, আপনার এসএলডি করার জন্য বা ইলেকট্রিক্যালের জন্য আপনার, বা যে কোনো সিভিলের জন্য সিভিল, মেকানিক্যাল সলিড ওয়ার্ক, এটা খুবই মানে আপনার একটা গুড সফটওয়্যার। ম্যাথল্যাব আছে, এসওপি আছে, অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারের শেষ নাই। তবে আপনি কোন দিক থেকে শুরু করবেন এটা আপনার ব্যাপার, যেটা আপনি ইজি ভাবে শিখতে পারবেন আর এটা খুবই প্রয়োজন, সেটা আপনাকে নিয়ে কাজ করতে হবে। কেমন? তো যাই হোক, মেন বেকার আপনার কত ঠিক আছে কিনা, ক্যাপাসিটি ঠিক, মেন বেক ইনপুট, নিউট্রাল, আর্থিং, বাসবার, লিঙ্ক বাসবার বা লিঙ্ক কেবল, আপনার কেবল সিলেকশন ঠিক আছে কিনা বাসবারের ভিতরে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেন মেন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। আরো অনেক বিষয় আছে, জাস্ট এগুলো আপনাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, এগুলো অবশ্যই জানা রাখবেন। এখন তার সাথে সাথে দেখেন এখানে যে কি হয়েছে, যে আমরা বলতেছিলাম যে দেখেন, এই পাশে একটা কেবল, এই পাশে হচ্ছে আপনার দুইটা কেবল, স্টেপ ডাউন। এই পাশে ভোল্টেজ হাই, এই পাশে হচ্ছে আপনার কারেন্ট হাই। মেইন প্যারামিটার হচ্ছে একটা কারেন্টের উপর ডিপেন্ড করে, অ্যাম্পিয়ারের উপরে। সেই জন্য এখানে এই কেবল ক্যালকুলেশন করে দুইটা কেবলের প্রয়োজন, তাই দুইটা দিয়েছে। দুইটা ইকুয়াল একটা কেবল, এটা হচ্ছে। এখন এই পাশে দেখেন যে আমার রেডিয়াল ব্লু, এই পাশে হচ্ছে তিনটা রেডিয়াল ব্লু, একটা নিউট্রাল, দুটো এর জন্য নিউট্রাল। এই জিনিসগুলো, তারপর হচ্ছে এই জায়গাটা কি, হর্ন গ্যাপ কাকে বলে, কেন করে, তারপর এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এগুলো আপনাকে
যারা একদম স্টার্ট পয়েন্ট আছে, এগুলো আমরা জানতে হবে। তারপর আর্থিং ক্যালকুলেশন, অডিট বা হচ্ছে আপনার বিভিন্ন স্ট্যান্ডার্ড, ওরা ফেজ নিয়ে কোনো কিছু ওদের মাথা ব্যথা না। আর্থিং নিয়ে ওদের অনেক মাথা ব্যথা। বিভিন্ন প্রকার বায়ার অডিট আছে, টেকনিক্যাল অডিট আছে, তারা আপনার আর্থিং নিয়ে ওদের অনেক। তিনটা আমাদের প্রাথমিকভাবে বডিতে দুটো দিতে হয়, আর নিউট্রালে একটা আর্থিং ট্রান্সফার, তিনটা দেওয়া লাগবে। ফেজের সাথে ক্যালকুলেশন করতে হবে আর্থিং। তো বেশি বিস্তারিত করতে গেলে আমি অনেক বিষয় আলোচনা করব বা দেখাবো, এগুলো সব করতে পারবো না, সেজন্য শর্ট করতেছি, স্কিপ করতেছি। দেখেন আরেকটা প্র্যাকটিক্যালি আমরা আসি যে আমরা ড্রপ আউটটা ভোল্টমিটার ফিউজটা আমরা যদি সিলেক্ট করতে যাই কিভাবে করবো। দেখেন মজার বিষয়, 500 কেভি ট্রান্সফরমার, 500 কেভি ট্রান্সফরমার সূত্র এটা। এভাবে আজ যদি আমি বের করি, এই 5 কিলোর জন্য 1000, √3 মানে এটা 11 কেভির জন্য এটা। এখন 27 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। 500 কেভি ট্রান্সফরমার, 27 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। হ্যাঁ, কেবল ক্যালকুলেশন সূত্র নিয়ে বলবো কিছু, আগে শেষ হোক। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে দেখেন, 27 অ্যাম্পিয়ার রেসপেক্ট 1.2 ধরলাম, এটা ক্ষেত্রে 33 অ্যাম্পিয়ার কারেন্ট, 500 এসটি কেবলে, এসটি সাইডে আপনার 500 কেবল ট্রান্সফার করবেন। কারণ আপনি লিখে দিলেন 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসো। এটা আর মনে করেন বাংলাদেশ বিদেশি দেশগুলো জানে না, মানে বাজারে আসলে কি তৈরি হয় এটা আপনারা জানতে হবে। 15, তারপর 30, তারপর 40, 50 হয়। যেহেতু ক্যালকুলেশন করে যেহেতু 33 হয়েছে, আপনি 30 সেট করতে পারবেন না, আপনাকে হয় 33-এ নিয়ে আসতে হবে, নাহলে 40 করতে হবে, এক ধাপ উপরে যেতে হবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, লোড ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, লোড ক্যালকুলেশন। আপনি এসএলডি করবেন, আপনি মেশিনের কথা বলবেন, আপনি হচ্ছে যে কোনো জায়গাতে আমরা ইউজার পয়েন্টে যেটা আমরা ইউজ করি, ওটা ওয়াট আর কিলোওয়াট, ওয়াট আর কিলোওয়াট। এখন মনে করেন আপনি মোটর কত ওয়াট, ফ্যান কত ওয়াট, লাইট কত ওয়াট বা কিলোওয়াট, সেটা একই কথা। আপনাকে প্রশ্ন করবো, ধরেন আপনাকে বললো যে এই মোটরটা হচ্ছে আমার 25 ওয়াট। তখন আপনার 25 ওয়াটের একটা মোটর আমি সেট করব, আমার কি কি লাগবে? তখন কেবল লাগবে, ব্রেকার লাগবে, কেবল বা বাসবার লাগবে, এগুলোই তো লাগবে। এখন বলেন যে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, কিভাবে বের করবেন? আপনি জানেন না। আপনি কেবল কিভাবে সিলেক্ট করবেন আর ব্রেকারে কিভাবে কি করবেন? আপনি জানেন √3 VI cos থিটা। সিঙ্গেল পেজের জন্য এটা সূত্র। এখন ধরেন আপনাকে আমি শুধু বলেছি 25 কিলোওয়াট সমান সমান, আপনাকে এসএলডি, ভাই এসএলডি তে অনেক কিছু জানতে হয়, এবং ছোট ছোট বিষয়গুলো ইজিলি আপনার যদি না জানেন, আপনি লোড ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করতে হয় সবসময় নিচের দিক থেকে, নিচের দিক থেকে লোড কি বলতেছে বা সর্বশেষ লোডটা কি বলতেছে, এখান থেকে আপনি ক্যালকুলেশন করে আসতে হয়। এখন দেখেন মজার বিষয় যে 25 কিলোওয়াট সমান সমান কত, তখন যখন আপনি এই সূত্র দিবেন, তখন আপনাকে √3 মান আপনাকে ক্যালকুলেটর লাগবে বা মুখস্থ, তারপর হচ্ছে এই সবগুলো মান আপনাকে জেনে আপনি আয়ের মান, এই মানটা আপনাকে বের হবে। এটাতে দেখেন আপনার অনেক সময়ের ব্যাপার, এই সময়টা আপনার কিল করে ফেলবে ভাইবা বোর্ডে বলেন বা কাজ করার ক্ষেত্রে। এই সূত্র দিয়ে যদি আপনি করতে চান, আপনার জীবন শেষ, আপনাকে নেওয়া কিচ্ছু হবে না। আমি 3 ফেজ লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে আমি 1.8 গুণ দিব, আমি কারেন্ট পেয়ে যাবো। ওই যে 25 সাথে 1.8 গুণ দিয়ে আমি 45 পেয়েছি। ওকে, শেষ, আমরা মামলা খাই। তারপর হচ্ছে সিঙ্গেল ক্ষেত্রে আমি কি করব, 25 কিলোওয়াটের সাথে আমি 5.68 গুণ দেবো, আমার কারেন্ট চলে আসবে 142। এখন দেখেন, আমাকে এটা করতে কত 3 সেকেন্ড লাগবে বা 4 সেকেন্ড বা 10 সেকেন্ড। আপনি যখন সূত্র দিয়ে শুরু করবেন, তখন তো আপনি জানবেন যে এই ইনি হচ্ছে প্রফেশনালি কাজ জানেন, সেটা আপনার হবে না, এবং সূত্রটা মনেও থাকবে না অনেক সময়। এখন এই 1.8 আর 5.6 কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি? আমরা এই সূত্র থেকেই পেয়েছি, সূত্র থেকে স্ট্যান্ডার্ড মান বসায় আমি পেয়েছি। একটু দেখেন, আমি একটা দেখাবো, আর একটা আপনাকে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনার বিস্তারিত দেখে নেবেন। √3 VI cos থিটা। And then এটা আমি মান বসাই, 1 মানে হচ্ছে 1000, 1000, √3 মানে হচ্ছে 1.732
ভি হচ্ছে 400 আর 0.8, তাহলে যেটা বের হবে 5524। অনেক একটু করেন আপনাদের, এটাই বের হবে। তাহলে আমরা কোথা থেকে পেলাম যদি কেউ প্রশ্ন করে? এটা আপনি সূত্র থেকে পেয়েছেন, স্ট্যান্ডার্ড নমিনাল ভোল্টেজ বসে। আমি 400 রেখে নিয়েছি, বিটিসি স্ট্যান্ডার্ড বা হচ্ছে আপনার এতে বলেছে নমিনাল ভোল্টেজ হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে 400। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি করবেন? এই √3 হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। √3 সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি হবে? ভি ভি কস থেটা, ভোল্টেজ ভোল্টেজ হবে 220, আপনার কস থেটার মান হচ্ছে 0.8, তাহলে হবে 16, তাহলে হবে 5.68 অ্যাম্পিয়ার। তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেখালাম যে এটা আমি পেয়েছি সূত্র থেকে। তাহলে আমি সূত্রতে যাওয়ার দরকার নাই। আর আপনি সূত্র দিয়েও করতে পারেন, যে সূত্র দিয়ে করলে হবে না বিষয় না, শর্টকাটের জন্য আপনাকে শর্ট মেথডে আপনি এটা করবেন। তাহলে আপনাকে এ ধরনের যদি যারা একদম জব করেন না, এ ধরনের কেস যদি দিতে পারেন দুই একটা, তাহলে আপনার জব কনফার্ম। ঠিক আছে? তখন বলবো যে না, ছেলেটা এটা নিয়ে বা ইঞ্জিনিয়ার এটা নিয়ে কাজ করেছে। কেমন? আচ্ছা, আমরা যে এই জিনিসটা আপনাকে বললাম, এটা যদি আরো ক্লিয়ার ভাবে আপনারা জানতে চান, তাহলে আপনাকে কষ্ট করে এই জায়গাতে আসতে হবে। এখানে কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলো ওই বিষয়গুলো ওটা অনেক আগের ভিডিও আমার জীবনে রাখছিলাম, তো মাঝে মধ্যে এটা কাজে লাগে আর কি। দেখি যে মানে এখানে অনেকগুলো ভিডিও আছে, ভোল্টেজ, তারপর হচ্ছে পপুলার ভিডিও। এই যে এখানে আপনি পাবেন এই যে এটা রেটিং ক্যালকুলেশন কেভিএ টু কিলোওয়াট। আপনি কি করবেন? এটা 7 মিনিটের একটা ভিডিও, 7.5 মিনিট। এটা টোটালটা এখানে দেওয়া আছে। সো এখানে আপনি এটাকে ইউটিউব থেকে আপনি হেল্প নিতে পারেন বিস্তারিত জানার জন্য। অনেক আগের ভিডিও ছিল, 1 বছর আগে, এটা কি যেন আমাদের প্রমাণ দিয়েছে, অনেক কাজে লাগছে। এখন দেখেন, একটা এসএলডি করতে গেলে যদি আপনারা যারা জব করেননি তাদের একটা এসএলডি দেখিয়ে নিয়ে আসে, যে আপনি প্রত্যেকটা যদি সূত্র অ্যাপ্লাই করতে যান ভাই, তাহলে আপনার মানে কেমন হয়ে যাবে, আপনার এসএলডি শেষ হবে না। ধরেন এই যে এই এসএলডি আমার করা একটা কোম্পানির একটা এসএলডি দেখেন, এই এসএলডি, একটা এসএলডি কতগুলো লোড দেখেন তো। এখানে 3 লোড, 3 লোড, প্রত্যেকটা তো আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এই প্রত্যেকটা ক্যালকুলেশন যদি আপনি সূত্র দিয়ে অ্যাপ্লাই করা শুরু করেন, তাহলে আপনি এত বড় এসএলডি দেখেন, কত বড় এসএলডি, এটা ফ্যাক্টরি, এত বড় একটা ফ্যাক্টরি এসএলডি আপনি কয়দিনে শেষ করবেন? আপনি সাবস্টেশনটা দেখছেন কত বড়, 33 কেবি। এটা এই যে এখান থেকে এই পর্যন্ত প্রায় 4টা ট্রান্সফরমারই আছে, 3টা ট্রান্সফরমার আছে এখানে, আর একটা আছে। এটা আপনি এই এসএলডিটা কয়দিন আপনি শেষ করবেন? এটা হচ্ছে আপনার 1 মাসের কাজ, 1 মাস শেষ করতে পারেন। আপনি যদি সূত্রে অ্যাপ্লাই করা করা শুরু করেন, আপনার এটা আপনি 1 বছরও করতে পারবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে? এটা দেখেন 68টা আপনার লোড, এগুলো 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 হচ্ছে বিষয়। আহ এগুলো একটু একটু করে জেনে আপনাকে আগাইতে হবে, তাহলে আপনি ভালো করবেন। এই যে এসএলডি নিয়ম যেটা দেখাচ্ছিলাম, এই এসএলডিটা একটু, যে এসএলডি করতে গেলে আসলে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন বা কাজ করবেন। এসএলডিটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে বাংলাদেশে আপনি দেখবেন যে এখন যে ফ্যাক্টরি গুলো যে কাজ করে, সেটা হচ্ছে এসএলডি যারা ইঞ্জিনিয়ারের গুরুত্ব অনেক বেশি। কারণ এখন ইন হাউসে নিজে নিজে এসএলডি করে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এসএলডি করার নিয়ম হচ্ছে লাস্ট পয়েন্ট থেকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এবং ক্যালকুলেশন করে, যেমন মনে করেন এটা হচ্ছে 95 কিলোওয়াট, 95 কিলোওয়াটের একটি কত অ্যাম্পিয়ার, আপনি 1.8 দিয়ে গুণ দিতে পারেন, বা 250 করে পারেন। এটা আপনার আর্থিং কেবল কয়টা, আপনি নিউট্রাল কে আর্থিং কয়টা নিউট্রাল, এবং হচ্ছে ফেজ কয়টা নেবেন, তারপর হচ্ছে আপনার সিসিবি কত অ্যাম্পিয়ারে নেবেন, তারপর হচ্ছে অ্যাডজাস্ট পয়েন্ট, সেট পয়েন্ট আছে, এগুলো সব জেনে যখন আপনি দিবেন, প্রত্যেকটা লোড ক্যালকুলেশন করে আপনার এখানে আবার সেট পয়েন্ট নির্ধারণ করতে হবে, বাসবার নির্ধারণ করতে হবে। দেন আপনি একটা এসিবি ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে এসিবি, বিসিবি, ট্রান্সফর্মার, যতগুলো ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনাকে
প্রপারলি এবং আর্থিং প্রপারলি দিতে হবে। এবং বিসিবি আপনার ট্রান্সফর্মার কি কি ইনফরমেশন আছে টোটাল ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে। দেখেন এত কিছু যদি আপনাকে দিতে হয় আপনার একটা ড্রয়িং এ, তাহলে প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে জানতে হবে। এই জানার বিষয়গুলো যদি আপনি না জানেন, শুধু আপনি দৈনন্দিন কাজ করেন, তাহলে আপনার বিপদে পড়বেন। আচ্ছা, তারপর আরেকটা মজার জায়গা হচ্ছে যে আমরা কি করে দেখেছি যে আগে যে কোনো জায়গায় লাইট দিতে হবে, টেকনিশিয়ান গেল, রুমটা কি এখানে রুমের লাইট টাঙাতে হবে। এখানে একটা দিল, এখানে একটা দিল, এখানে একটা দিল, ওনার মন মতো বা ইঞ্জিনিয়াররা ওনাদের মন মতো লাইট দিল। আসলে স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে টার্ম যেটা বলে, প্রথমে আপনাকে প্রশ্ন করতে হবে যে এটা কি রুম। এটা অফিস রুম। অফিস রুম স্ট্যান্ডার্ড লাক্স কত? 300 লাক্স। 300 লাক্সের জন্য আমি কয়টা আমার লাইট এবং কত ওয়াটের আমাকে লাগবে, এটা ক্যালকুলেশন আপনাকে করতে হবে। এই ক্যালকুলেশন যদি না জানেন, তারা আপনি অডিট ফেল করবেন। অডিট ফেল করবেন মানে আপনার চাকরি নেই, আপনার ডেভেলপ হবে না। এটার জন্য যেটা করতে হবে দেখেন, এখন আমি যে বললাম যে এটা অফিস রুম, অফিস রুমের জন্য 300 লাখ, এটা কি আমি আমার মন গড়া কথা? কখনো মন গড়া কথা দেওয়া হবে না যে সোহেল ভাই বলেছে বা সোহেল ভাইয়ের কাছে শুনেছি, বিষয়টা এরকম হবে। তো এই দেখেন বিএনবিসি, বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্টটা আমরা কেটে রাখছি। এখানে 143 পেজ আছে মেবি। 143 পেজের মধ্যে আপনি টোটাল, এই যে আমি এক ব্যাগকে চলে এসেছি, কত 15 নম্বর পেজ। এটা দেখেন 43 পেজের মধ্যে আপনি বিএনবিসির বই, এই বইটা কিন্তু অনেক বড়, সিভিলের আছে, ফায়ারের আছে, অনেক। শুধু যে পার্ট টুতে চ্যাপ্টার ওয়ানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সার্ভিস ফর বিল্ডিং, এখানে আপনার সবকিছু ইলেকট্রিক্যালের এলপিএস থেকে শুরু করে আপনার স্যাম্পল গুলো কিনবে টোটালি আপনার বিএনপিসি দেওয়া আছে। তো আমরা 15 নম্বর পেজে যাই আমাদের লক্ষ্যবস্তুটা অর্জনের জন্য। আহ, কি বলবো, দেখেন এটা আমরা 15 নম্বর পেজে ছিলাম। এখানে দেখেন যে কি বলতেছে, যে অফিস রুমের জন্য, এই যে অফিস রুমের জন্য, অফিস রুমের জন্য কি বলতেছে, যে কোথায় কত লাক্স আলো দেবেন নাকি লুমেন্স দেবেন। তো সেটা, আপনি যেটা করবেন, জেনারেলি অফিস রুমের জন্য 300 লাক্স, এটা হচ্ছে লাক্স, লাখ। তাহলে আমি ইনফরমেশন যখন, তো আমরা এই ইনফরমেশনটা পেয়ে গেলাম। এই ইনফরমেশনের উপরে আপনার ডিপেন্ড করে আমরা কি ঠিক করতে হবে যে এই রুমে আমার ওয়ার্কিং এরিয়াতে, কিন্তু বুঝবেন ওয়ার্কিং এরিয়াতে আমার 300 লাক্স প্রয়োজন, মানে টেবিলের উপরে। মানে একটা অফিস রুম যদি আপনি ভার্চুয়ালি আমরা যাই, অফিস রুমের টেবিলে, অফিস রুমের টেবিলে আপনাকে 300 লাক্স আপনাকে অবশ্যই আমার আলোর প্রয়োজন। এখন এই 300 লাক্স আলোর প্রয়োজন জন্য অফিস রুম, অফিস রুম, দেখেন এই অফিস রুমে এই টেবিলটাতে আমার 300 লাক্স প্রয়োজন, অথবা দু এক কম বেশি। এই অফিসটাতে আমার 300 লাক্স প্রয়োজন। এখন এটা আপনি কিভাবে পাবেন? যদি প্রপারলি আপনি আপনার নিয়ম মাফিক যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ওয়ার্ড। আচ্ছা, লুমেন্স আর হচ্ছে লাক্স কি জিনিস? আমি তো লাক্স বললাম যে লাক্স, এখানে আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন যদি মানে সুযোগ থাকে। লাক্স হচ্ছে কি আর লুমেন্স কি? লুমেন্স থাকে লাইটে, লাইট থেকে যেটা নির্গত হচ্ছে এই যে ক্ষমতা, এটা হচ্ছে লুমেন। আর যেটা আমরা আউটপুটে যেটা আমরা পাচ্ছি, যে মনে করেন আমাদের শরীরে লাইট জ্বলতেছে, সেটা হচ্ছে লাক্স। আর মজার বিষয় হচ্ছে লাক্স হচ্ছে আপনার মেশিনের ম্যানুফ্যাকচারার কোম্পানি এবং ওয়াটের উপর ডিপেন্ড করে। যেমন এক ওয়ান, 1 ওয়াট সমান সমান আপনার হচ্ছে 120 থেকে 160 ওয়াট একটা আলো দিতে পারে। ধরেন 1 ওয়াট সমান সমান, তাহলে এখন যদি বলি যে 18 ওয়াটের লাইট যদি আমি 150 এই নিই বা 144 নিই, তাহলে আমি কত পাবো? 18 লাইট, 18 ইন্টু 150, 144,
কত হবে, এত হচ্ছে এই লাইটের ক্যাপাসিটি হচ্ছে লুমেন। লাক্স হচ্ছে কি আমরা লাক্স মিটার দিয়ে মেপে যেটা পাবো সেটা। দেখেন ডিপেন্ড করতেছে, যদি এটা 25 ওয়াটের হয়, যদি এটা 36 ওয়াটের হয়, তাহলে কিন্তু আপনার লুমেনটা আমার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ডিপেন্ড করতেছে কি, যে লাইট কত ওয়াটের দিবেন আপনি এবং কোন কোম্পানির দিবেন। কোম্পানি ভেদে আপনার 1 ওয়াট সমান সমান যে ক্ষমতাটা, ভাইবা কোশ্চেন আপনি 120 থেকে 160 পর্যন্ত দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার লাইট কোন কোম্পানির দিবেন। আপনাদের ম্যানুফ্যাকচারার বা ডাটা শিট আপনার লেখা থাকবে, যেমন একটু দেখেন যে এটা একটা একটা কোম্পানির লাইট ডাটা, এবং কেবল ছোট যে লাইট গুলো আমরা ইউজ করি বাসা বাড়িতে ওখানে লেখা থাকে, আমরা হয়তো এটা খেয়াল করিনি। দেখেন ডাইমেনশন লেখা আছে লুমেন ইনপুট, এই যে এটা ওয়াট। এটা দেখেন যে 31.8। দেখেন এই যে 4580, মানে 31 পয়েন্ট, হালকা কম বেশি আছে, এটা একটা পয়েন্ট আকারে আপনার 144 দিয়ে কত হয়, যদি আমরা ক্যালকুলেটর এটা করি। দেখেন ক্যালকুলেটর, আমাদের 4579, তো 79 80 ধরছে এখানে, বুঝতেছেন এবার কিভাবে বের হয়। মানে টোটাল লুমেনটা, এই লুমেনটা এই যে আপনার 4580 লুমেন। তো সেই ক্ষেত্রে এটা যে আপনার সারফেক্সে এটাই পাবেন, বিষয়টা এরকম না। সারফেক্সে আপনি কত পাবেন, এটা রুমের উইথ এবং আপনার লেন্থ এবং হচ্ছে আপনার যে রিফ্লেকশন যে পাওয়ার, এটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে কে ভ্যালুর মান আছে, আর সিআরএম এর ভ্যালু আছে, এগুলো বিষয়ে আমরা আমাদের কোর্সে বিস্তারিত আলোচনা করি। এখন যদি করতে যাই তো এটা নিয়ে একটা 2 ঘন্টার আলোচনা করতে হবে, প্রিয় ভাইরা। তাহলে দেখেন, আরেকটা হচ্ছে কি, যে আমি সবকিছু ক্যালকুলেশন করলাম, আপনাদেরকে শর্ট করে আমি দেখাচ্ছি প্রিয় ভাইরা, ধারণার জন্য। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো। এখন দেখেন, এখানে হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের মেন সূত্র, মানে ম্যানুয়ালি সূত্র, যে এন সংখ্যা, আমি লাইট বের করবো, লাইট নিব, কি হচ্ছে আমার, কি কত লাক্স প্রয়োজন। দেখেন নাম্বার অফ লাইট রিকোয়ারমেন্ট এন, রিকোয়ার লেভেল, লাক্স লেভেল কত, এটা আমার, এ হচ্ছে এরিয়া, আপনার রুমের এরিয়া লেন্থ ইন্টু উইথ মিটারে। এফ হচ্ছে আপনার লুমেন আউটপুট অফ ইচ লাইট, ওই যে প্রতিটা লাইটে কতটুকু আপনার লুমেন দিতে পারে, যেমন আমরা দেখলাম 4580। ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্স ফ্যাক্টর, এটা টোটাল যদি এই মানটা বসাতে পারেন, তাহলে এন সংখ্যার মান আপনি পেয়ে যাবেন। ধরেন যে আপনি এগুলো সবকিছু জানেন না, এখানে কিছু আরো আছে, এটা হচ্ছে একটা এক্সেল শিট। আমরা অটো, আপনি রুমের সাইজ দিবেন, আপনি একটা লাইট প্রয়োজন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা টোটালটাই আমাদের আপনাদের জন্য করা, যে আপনি শুধু ডাটা দিবেন, পেয়ে যাবেন, লেন্থ উইথ দিবেন, আপনার কয়টা রুমের লাইট প্রয়োজন স্ট্যান্ডার্ড ভাবে পেয়ে যাবেন। তো দেখেন আমরা এখানে যে জিনিসগুলো, এই যে আমি এখানে অটোতে করে রাখছি, এই যে আমার উইথ লেন্থ এবং হচ্ছে রুম এরিয়া, রুমের আউটপুট, তারপর হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেনেন্স ফ্যাক্টর দিয়ে এটা রিকোয়ার লাক্স লেভেল দিয়ে আমি কি করছি, 5.69 আমি পেয়েছি। 5.6 জন্য পাইলেন, কোনো সমস্যা নাই। আপনি 18 ওয়াটের লাইট, দেখেন 18 ওয়াটের লাইট, লুমেন প্রতি ওয়াটে আপনার 120, 2160, এই যে 2160 দিয়ে আপনি পাইছেন 5.69, মানে হচ্ছে 6টা। 6টা লাইট যে আপনি এখন সেট করবেন, কোথায় লাগাবেন আপনি কি জানেন? না, তো বুঝে এদিকে 3টা দাও, এদিকে 3টা দাও, না, মুখস্থি কথা চলবে না, ইঞ্জিনিয়ারিং কোনো মুখস্থি কথা নাই। এটার জন্য আপনার একটা নিয়ম আছে, নিয়মটা এখানে নাই, আর একটু কষ্ট করে একটু যেতে হবে। এই করতেছি, এটা আমাদের এগুলা ক্লাসের, এগুলো সব স্লাইড, আমরা ক্লাসে একদম ধরে ধরে প্রত্যেকটা ডাটা, সাপোর্টিং ডাটা এবং এগুলা আলোচনা করি, কেবল নিয়ে আলোচনা করি, সবকিছু নিয়ে, এবং ডিভিউ গুলো কিভাবে হবে, সেট পয়েন্ট, সকল কিছুই। দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে দেখাবো। এই যে, এই জায়গাটা, রাহিব ভাই কি লিখছিলেন যে সোলার সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট নিয়ে কি আপনাদের প্রপার কোনো কোর্স? হ্যাঁ, কোর্স আছে আমাদের সোলার নিয়ে, যেহেতু এটা এখানে কথা হচ্ছে না, সেজন্য আপনার, আমাদের সোলার নিয়ে আমাদের কোর্স আছে।
যাই হোক, দেখেন আমাদের যেটা হয়েছিল কি যে 6টা লাইট, আর 6টা লাইট আপনি কোথায় দিবেন? এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন। আপনি সঠিক সার্ফেসে যে লুমেন্স যেটা আপনার ইকুয়ালি পাওয়ার কথা আপনি পাবেন না কখন। কোনো জায়গায় বেশি থাকবে, কোনো জায়গায় অনেক কম থাকবে। এটার জন্য কি করতে হবে? এর জন্য একটা স্ট্যান্ডার্ড আছে, যে যেই মিটারটা আপনি পাবেন, এটা মনে করেন দৈর্ঘ্য প্রস্থ, সেটাকে আপনি কয়টা লাইট দিচ্ছে আমাদেরকে? তিনটা, তিন দিয়ে ভাগ দিবেন। এই কি হলো দেখেন, এখানে হচ্ছে 2.06, হলো একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব। ওকে, এটা এই জায়গাটা দূরত্ব এক সমান হলো। তারপর আবার এটাকে দুই দিয়ে ভাগ দিবেন। এই মাথায় কতটুকু জায়গা থাকবে আর এই মাথায় 1.03 আপনার বের হলো। মানে এই পাশ যতটুকু, এই পাশটা ততটুকু। আর এই পাশের ডাবল হচ্ছে এই লাইটের মধ্যখানে গেল। এভাবে ক্যালকুলেশন করে জাস্ট খালি এটা কপি করে এই পাশে নিয়ে আসলেন একসঙ্গে। এখন লাইটের এই পাশে কতটুকু থাকবে, এই পাশে কতটুকু গ্যাপ থাকবে, এটা কিভাবে দেবো? এই যে উইথটা হবে এটা, এটাকে আপনি দুই দিয়ে ভাগ দিবেন। দুই দিয়ে ভাগ দিলে 1.85 মিটার। এটা যে মানটা আপনি পাবেন 1.85, এটাকে আবার দুই দিয়ে ভাগ দিবেন। যেহেতু এটা দুইটা সারি, যেহেতু দুইটা সারি, এটা হচ্ছে এই পাশে এইটার জন্য দুই দিয়ে ভাগ দিলেন, আর এই যে দুই মাথার জন্য এটা এটা 0.95, মানে এদিকে এই লাইনের থেকে 0.95, এটাকে 0.95 দেখেন, তাহলে স্কোয়ারলি আমার লাইট গুলো স্থাপন হলো। এবং লাইট লাগানোর সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ফ্যানের নিচে যেন শ্যাডো ধরে না। যদি কোনো কারণে ফ্যান মনে করেন এখানে চলে আসে, তাহলে এটাকে হালকা যতটুকু এদিকে সরাইবেন, এটাকে ততটুকু সরাইতে হবে ইকুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বিল্ডিং এর উপরে বা হচ্ছে স্ট্রাকচারের উপরে, কেমন? এটা হচ্ছে আপনার নিয়ম। মজার বিষয় হচ্ছে যে আপনি যে এটা জানলেন, এটা কি আপনি কিভাবে মাপ মেজারমেন্ট করবেন? এটা হচ্ছে কিন্তু আপনার অটোক্যাডের সিস্টেম আছে, যে অটোক্যাডে আপনি ইজি প্রসেসে আপনি এটা করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতেছেন যে ডিসপ্লেতে যে ড্রয়িংটা আছে, এটা আমাদের ড্রয়িং করা। এটা হচ্ছে একটা 10 তলা বিল্ডিং এর ড্রয়িং। সো এখানে আপনাদেরকে এই ড্রয়িং গুলো কিন্তু আমরা প্রোভাইড করি, যেহেতু ইজি প্রসেসে আপনারা কি আছে, কয়েকদিন অন করা হয়নি, সেজন্য মন খারাপ হচ্ছে। ফাইলগুলো খেয়ে ফেলছে। তো দেখেন, এটা কমপ্লিটলি আমাদের এখান থেকে শুরু করে ইলেকট্রিক্যাল জেনারেল নোট বিষয়গুলো, তারপর হচ্ছে লেজেন্ড গুলো, আমরা এমডিবি তে কোন সিম্বল ইউজ করবো, ডিবি তে কোনটা, ইডিবি তে কোনটা, এসডিবি তে কোনটা, লাইটের চিহ্ন কিভাবে, ফ্যানের চিহ্ন কিভাবে, এগুলো কিন্তু বিএমডিসি তে আছে। এগুলোতে নিয়ে জাস্ট স্ট্যান্ডার্ড লেজেন্ড গুলো বানিয়ে নেবেন। তারপর হচ্ছে কোনটাতে আপনার শর্ট টার্ম পিআই কি পাওয়ার বুঝাচ্ছি, কেভি তে আপনার কিলো ভোল্ট বুঝাচ্ছি, কেভি এ তো হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। এটা হচ্ছে টোটাল যে বিষয়গুলো আপনার ইনফরমেশন থাকবে। তারপর কোথায় কি কয়টা ইউজ করেছেন, কিভাবে আপনাকে আমরা ফার্স্ট ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর এসএলডি, এগুলো। মজার বিষয় দেখেন, আমরা যেটা জন্য নিয়ে এসেছি আপনাদের, যদি 6টা আমার লাইট যে হবে, তা আমি কিভাবে ঠিক করব? আমাদের সূত্র মতে, সূত্র মতে আপনি এভাবে করবেন যে ধরেন যে হ্যাঁ, আচ্ছা, এটা উপর, এটা আগে থেকে করা ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। এই দণ্ডটাকে আমার তিনটা ভাগে ভাগ করতে হবে। তখন এখানে কি ডি আই ভি, যদি আপনি চাপ দেন, এন্টার দেন, তারপর দেখেন এই নিচে কি বলতেছে, নিচে একদম নিচে যে ডিভাইডেড, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইডেড, কাকে আপনি ভাগ করতে চান, এনাকে ভাগ করতে চাই, কয়টা ভাগে ভাগ করতে চাই আমি? তিনটা ভাগে ভাগ করতে চাই। তাহলে দেখেন তিনটা খণ্ড হয়ে গেছে, মানে আপনি যেরকম বলছেন এরকম হবে না। ঠিক আছে, তখন এটা যেটা বলতে হবে, আমি একজন কোর্স সম্বন্ধে জানতে চাচ্ছেন, যারা কোর্স সম্বন্ধে জানতে চাচ্ছেন চ্যাট বক্সে নাম্বার দিবেন, আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। প্লিজ, যত কথা আছে আমি আপনাদের সাথে কালকে, যারা চ্যাট বক্সে নাম্বার দেবেন তাদের সাথে আমি কালকে কথা বলবো। এখন যেহেতু আমি এটা ধারাবাহিক আলোচনা করতেছি, আমি যদি এখন কথা বলতে আসি তাহলে ব্রেক হবে, ভাইরা বিরক্ত হবে। যারা কোর্স সম্বন্ধে জানতে চান, আমাদের চ্যাট বক্সে নাম্বার দেবেন প্লিজ, আমি আপনাদের সাথে ফোনে কথা বলবো ডিটেলস। এখন দেখেন, এটা আপনি ফিতে দিয়ে মাপবেন না, এটাকে আপনার আবার হলো না, তাহলে ডিআইভি
আপনার টেকনিক অবলম্বন করতে হবে। ইন্টার কাকে আমি ভাগ করতে যাই, এটাকে কত ভাগে ভাগ করতে যাই, আমি 6 ভাগে ভাগ করবো এটা, 6 ভাগে, 6 ভাগে ভাগ করতে চাই। দেখেন, 6 ভাগে ভাগ করার পরে মধ্যখান থেকে আমি একটা করে উঠাই দেবো, তাহলে তো ডাবল হয়ে যাবে। মানে এটা হচ্ছে আপনার ইস্যু, টেকনিক্যাল নলেজ আপনি যত শর্টকাট। এখন দেখেন এখানে যেটা হয়েছে, এখানে ডাবল, এটা এখানে ডাবল নাকি, এটা আর এটা সেম, এখানে এটা সেম, জাস্ট কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, শেষ। আপনি যখন এই মাথাটা আর এই মাথাটা আপনি এই উইথে যতটুকু হবে, জাস্ট ওটাকে 2 দিয়ে ভাগ দিবেন, তারপর আবার যেটা হবে 2 দিয়ে ভাগ দিবেন, শেষ। তাহলে দেখেন আপনি যেভাবে প্রপার ভাবে যদি আপনি মানে এই নলেজ গুলো আপনার থাকে, বা আপনি, এটা তো একটা ইস্যু, আমি একটা সেমিনারে মানে যে বিষয়গুলো আপনাদেরকে আমি কাজ দিচ্ছি, সব বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি, যে আপনারা আমাদের এখানে কোর্স করতে হবে বিষয়টা এরকম না। ভাই আপনারা যে কোনো একটা, যেহেতু 1-1.5 ঘন্টা নষ্ট করতেছেন সবাই, যেন আপনি গাইডলাইন জেনে নিজে নিজে কিছু করতে পারেন, এই জিনিসটা চেষ্টা করুন। তো এই যে দেখেন আমাদের এই যে এটা ড্রয়িং, এটা আমার ড্রয়িং করা, এটা কিন্তু আপনার পারফেক্টলি আছে। ওকে, তো ফ্যানের স্যাম্পল গুলো কি হবে, কেবল গুলো কিভাবে টানবেন, এগুলো বিস্তারিত আপনি জানতে পারবেন। তো প্রিয় ভাইয়েরা, তাহলে এই ড্রয়িং থেকে আমি বের হচ্ছি, এখন আরো কিছু বিষয় আলোচনা করব। এখন আমি এখানে আসি, ড্রয়িং গেল। এই ড্রয়িং যাওয়ার পরে আমাদের আসবে থার্মোগ্রাফি, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। থার্মোগ্রাফিটা হচ্ছে একটা মিটার, হচ্ছে আপনার, এটা যে স্থানে ধরবেন, এখানে বেকারের মধ্যে বাসবারের সাইড, মানে যে পয়েন্টে, বা এসিবি ভিসিবি যত কিছু আছে, ট্রান্সফার টার্মিনাল, কোন টার্মিনালে কোন পয়েন্টে কত তাপমাত্রা, যেমন 150.7, এটা 113.4, এই জিনিসগুলোর ভিতরে কি হচ্ছে আপনি তো বাইরে থেকে দেখা শুরু নাই। এই মিটারের হচ্ছে আপনার থার্মোমিটারের, থার্মোগ্রাফির স্ক্যান করে আপনাকে কোন জায়গায় কত তাপ সেটা বলে দেবে। এটা আবার নির্দিষ্ট একটা আপনার ধারা আছে, স্টেজ আছে, এই স্টেজের উপর আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এটা আপনার কি অবস্থায় আছে বা কি করা। স্টেজটা হচ্ছে এনইটি এর ভাষায় বলতেছে যে 0, 1, 2, 3, এই 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরিতে আপনাকে আবার এগুলা নোট ডাউন করে রেখে আপনাকে একটা বই তৈরি করে রাখতে হয়, এটা বিভিন্ন অডিট আসলে দেখাতে হয়। তো 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি 0, আপনার 11 থেকে 20 থেকে ক্যাটাগরি 1, 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2, 40 থেকে হচ্ছে আপনার ক্যাটাগরি। এখন এই যে 40 বা হচ্ছে এই জায়গাগুলো, এই এই অবস্থায় যদি আপনার ফ্যাক্টরি থাকে, এর তাপমাত্রা মানে হচ্ছে 35 থেকে মনে করেন সর্বোচ্চ আপনি 5, 50 হয়ে যায়, 60 হয়ে যায় আপনার কোনো জায়গার তাপমাত্রা, হিট, তাহলে আপনাকে ওটা আপনাকে করতে হবে, ওখানে লুজ কানেকশন বা ওভার ভোল্টেজ কি হচ্ছে যাচাই বাছাই করে আপনাকে ঠিক করতে হবে। প্রিয় ভাইরা, এখন আরেকটা বিষয় দেখেন, এলপিএস, মজার বিষয়, আমাদের 2টা ক্লাসে আপনি এমন সুন্দরভাবে এলপিএস করতে পারবেন, 2টা ক্লাসে লাইট লুমেন্স, আপনি কল্পনা করতে পারবেন না, যারা এলপিএস মনে করেন জানেন না। আমরা শিখবো প্রথমে আগে এই বিল্ডিং এ আমার এলপিএস প্রয়োজন কি না, কিসের ভাষায়, এনএফপি এর ভাষায় আর বিএনবিসি এর ভাষায়, এর প্রয়োজন কিনা। তো প্রয়োজন, তাহলে ক্যাটাগরি কোনটাতে পড়বে, এনএফপি এ বলে যে ক্যাটাগরি 1, ক্লাস 1 আর ক্লাস 2 ম্যাটেরিয়াল, আর বিএনবিসি একটাই বলে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে যে এটা তার প্রয়োজন কিনা। তারপরে হচ্ছে আপনার বোরিং কয়টা দিবেন, কত ফিট পর কি করবেন, ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন। এখন এটা জানার জন্য যেটা করতে হবে, যদি ওটাকে না জানেন আপনি, আপনাকে এই ফিতে মনে হয় 10 তলা বিল্ডিং আছে, আপনি মাপবেন কেমনে যেটা কত ফিট বা কত মিটার, আপনি কি ফিতে মাপবেন? না, ওটাকে আপনি এখান থেকে এভাবে টান দিয়ে ধরবেন, বলে দিবে যে এত ফিট, এত মিটার, ঠিক এভাবে ধরবেন, এত ফিট এত মিটার। আর আমি যেভাবে ভাগ ডিভাইড করা দেখালাম, সেক্ষেত্রে যে যতটা হবে খালি দুমদাম খালি আপনি কমেন্টস করবেন। ওটাকে একটা মজা সফটওয়্যার। এখন এই যে কথাটা আমি বললাম আপনাকে, দেখেন এটা বিএনবিসিতে যে 9টা পেজ, অনলি ফর 9টা, এখানে 9টা পেজ যদি আপনি পড়েন, তাহলে এই বিল্ডিং এ আপনার এলপিএস প্রয়োজন কিনা আপনি পেয়ে যাবেন। 9টা পেজ, বলুন তো এটা পেজ কতক্ষণ লাগবে, এবং খুব সহজ সরল, যারা বাংলা মানে ইংলিশ টুকটাক পড়তে পারি আমরা, তারাও কিন্তু এটা থেকে আপনি বুঝে নিতে পারবেন যে এটা কি বলতেছি, এত সহজ ভাবে বিএনবিসি বই লেখা বা গাইডলাইন গুলো লেখা। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে আপনি আরেকটা হচ্ছে এনএফপিএ। এনএফপিএটাও এক সেম ভাবেই, যদি আপনি এনএফপিএ কথা, এই যে যে ডকুমেন্টস গুলো আপনাকে আমি দেখাচ্ছি, তো সব ডকুমেন্টস আপনার প্রোভাইড করবো আপনাকে একদম পিডিএফ ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দেখেন এখানে এই যে
আমি যেটা বললাম যে 75 ফিট বা 23 মিটার হলে আপনার ক্লাস 1, আর ওর 23 মিটার বা হচ্ছে 75 ফিটের বেশি হলে আপনার ক্লাস 2। এই যে এখান থেকে যদি আপনি পড়া শুরু করেন, 75 ফিট বা 23 মিটার যদি হয় ক্লাস 1, আর এর বেশি হলে আপনার ক্লাস 2। এই ক্লাস 1 আর ক্লাস 2 দিয়ে কি বোঝাচ্ছে? ম্যাটেরিয়ালের গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু ম্যাপ মেজারমেন্ট একই। জাস্ট একটা পয়েন্ট আপনাকে আমি দেখাই তাহলে বুঝবেন। যেমন এয়ার টার্মিনাল, ক্লাস যদি আপনি ক্লাস 1 হয় তাহলে হচ্ছে কি 9.5, আর অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে 12.7, কপার হচ্ছে 9.5। সেম টাইপের দেখেন এয়ার টার্মিনাল, শুধু ক্লাস 2 এর ক্ষেত্রে এয়ার টার্মিনালটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি, যে এই যে কপারের ক্ষেত্রে 12.7 আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 15.9। তাহলে দেখেন এখানে এখান থেকে এটা ছিল কি 12.7 আর 15.9, এটা হচ্ছে 9. সরি, 9.5, এটা ছিল 12.7। মানে শুধু গঠন চেঞ্জ হয়েছে, আপনার এয়ার টার্মিনাল উপরে এয়ার টার্মিনাল সবকিছু ঠিক। আপনি কত দূর পর পর এয়ার টার্মিনাল দিবেন, আপনি কি করবেন, এখানে একদম স্পষ্ট আকারে এই গাইডলাইনে দেওয়া আছে। এখন বা কোন জায়গায় আপনার দোচালা হলে কি করবেন, মানে ডিসিশনের বিষয়গুলো আমরা টোটালি এটা এভাবে যেটা এখন তো স্কিপ করতেছি, আপনি সব বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের কোর্সের মধ্যে বিস্তারিত। আর বলবেন যে এখন কেন আলোচনা করতেছেন না, এখন তো আলোচনা করলে তো ভাই সারা রাত পার হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। ঠিক আছে, আপনারা হয়তো কষ্ট পাবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স। কেবল গুলা যে বিভিন্ন প্রকার যে কেবল গুলো আমরা ইউজ করি, রেড, ইয়েলো, ব্লু, হাতে ধরে কাজ করি, এইটার যে উপরের যে আপনার কভারটা থাকে, এটা রেজিস্ট্যান্স যদি আপনার সঠিক না থাকে তাহলে আমরা দুর্ঘটনা ঘটবে এবং কোম্পানি নষ্ট হয়ে যাবে। সো এটা 5 মেগা ওহমের নিচে যদি কোনো আপনার মেপে এরকম এই এটাতে যদি আপনি মাপেন, 5 মেগা ওহম ইন্স্যুরেন্স টেস্টের সময় যদি কম হয় তাহলে ওই কেবল চলবে না। তাহলে আমার স্ট্যান্ডার্ড জানতে হবে 5 মেগা, এটা সর্বনিম্নটা বলতেছে। এটা আপনাকে আমাকে জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে একটু কষ্ট করে আমি একটা জিনিস দেখাবো, যে আজকে আমার খুবই ভালো লাগছে, আমাদের এক পার্টিসিপেন্ট আমার আলাদা আগের কোর্সের জিনিসটা আমাকে দিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করবো যে এই কোর্সের যে বিষয়গুলো একটা গ্রুপ কোম্পানিতে উনি রিটেন পরীক্ষা দিয়েছে। হয়তো বা আপনারা প্র্যাকটিক্যালি বা আপনারা যারা দু একজন কথা বলতে চাইলেও কথা বলবেন আর একটু আলোচনার মানে এখন এই অ্যাপে, যে এই বিষয়গুলো একটা ফ্যাক্টরিতে কতটা প্রয়োজন। যদি আপনি প্রয়োজন হয়, এবং লাস্ট আমরা যে সিভি ক্লাস নিয়ে থাকি একটা, যে আপনার সিভি ক্লাস, ওই ক্লাসটা যদি আপনি করেন মানে সিভির জন্য ক্লাস করতে হবে অবশ্যই। এই যে দেখেন, এটা নূর মোহাম্মদ আমাদের এক পার্টিসিপেন্ট দিয়েছে 2/12/24, মানে ডিসেম্বরে। এই যে এখানে আছে কয়টা, 20টা কোশ্চেন। ঠিক আছে, এই 20টা কোশ্চেন আছে চাকরির জন্য। আপনি ক্লিয়ার দেখতে পারবেন না, আমি একটু এটা আমরা রিটার্ন করেছি আপনাদের জন্য। তারপর মিউট করতে হবে প্লিজ। এই যে 80 মার্কের একটা কোশ্চেন, জাস্ট আমরা এটা আপনাদের দেখানোর জন্য, বা এবার এটা কোশ্চেন ব্যাংকটা আমরা দেখেন। এই যে আলোচনা করলাম, আলোচনার ভিতর থেকে কতগুলো অ্যান্সার পাবেন এখানে দেখেন। আর কোর্স করলে তো মানে এখান থেকে 99% কোশ্চেন আমি মানে খুবই হ্যাপি ফিল করেছি যে আমরা কোর্স মডিউল যেটা সাজিয়েছি এখানে 99% আপনি পাবেন। কি বলেছে? 7 কেবি সাবস্টিটিউট এসএলডি, আপনাকে দেখাচ্ছি, 11 কেবির একটা এসএলডি দেখাচ্ছি, আজকেই দেখাচ্ছি। গেল এসএলডি, এলপিএস, আরএস এর মিনিং কি, গেল তার পাওয়ার ফ্যাক্টর কি, এর মান কত থাকতে হয় এবং কেন, সাবস্টেশন কানেক্টিং লোডের কত পার্সেন্ট সাবস্টেশন ক্যাপাসিটি হবে, ইনসুলেস ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কত হওয়া উচিত, এই যে মাত্র যেটা দেখলাম, ট্রান্সফার ওয়েল এবং সিলিকা জেলের কাজ কি, কেন ব্যবহার করি, মোটর উল্টা ঘুরলে কি করতে হবে, আরএম মানে কি, থার্মোগ্রাফি ইন্স্যুরেন্স কেন ব্যবহার করি, এলপিএস, ভিসিবি, এসডিএবি, এমসিসিবি এগুলো কি, বাসবার কি, সিটিপিটি কি, জেনারেটর কেন ব্যবহার করে হয়, মেনটেন্স এবং চেঞ্জ করা হয় কি, 11 কেবি সাবস্টেশন কি কি ইকুইপমেন্ট থাকে, একটি ডিভি বোর্ডের ভিতরে স্ট্যান্ডার্ড কি কি ইকুইপমেন্ট থাকে, এই বিষয়গুলো আজকে আলোচনা করছি। ইলেকট্রিক্যাল সিস্টেমে কি কি মেনটেন্স করা হয়, এনার্জি মিটার কি, থ্রি ফেজ মোটর কত অ্যাম্পিয়ার কারেন্ট এবং সিবি কেবল ক্যালকুলেশন, এই জিনিসটা আলোচনা করছি আজকে। আর্থিং কেন ব্যবহার করা হয়,
রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ কত হওয়া উচিত, কম্প্রেসর কেন ব্যবহার করি, কি কি মেনটেন্স করতে হয়। দেখেন, এটা হচ্ছে মানে খুবই একটা ভালো লাগছে যে এই কোর্সের যারা করেছে, কিন্তু একটা সিঙ্গেল কোনো নাই যে মানে এটা তো একটা জাস্ট আমি মানে আমার মন করা না, এটা একজন শেয়ার করছে আপনাদের দেখালাম, মানে একটা সিঙ্গেল কোনো কোশ্চেন নাই যে এটা তো আপনার মিট করেনি। এটা একটা গ্রুপ কোম্পানি থেকে আপনার অলমোস্ট আপনার কোন সব কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। এবং শুধু আসবে না, যারা জব ফিল্ডে আছেন, 10 বছর 5 বছর চাকরি করতেছেন, আমি মানে এটা আমার যেহেতু আমি নিজেও চাকরি করেছি বা এখনো এগুলা নিয়ে আছি, আমি মানে চ্যালেঞ্জ করাটা একটা মানে ছোট কাজ। আমি বলবো যে আপনি 5 বছর এগিয়ে যাবেন চ্যালেঞ্জে। 5 বছর যদি কেউ মনে করেন যে না আমি ভাই কিছু শিখতে পারেনি, আমাদের যে কোর্স ফি সেটা আপনার রিটার্ন করা হবে। ঠিক আছে? তো আমাদের যে কোর্স মডিউল, আমাদের কোর্স মডিউলটা একটু আপনাদেরকে দেখাবো। তারপরে আপনাদেরকে আমি বলবো যে আমাদের যদি কোর্স করতে চান কেউ, তাহলে আপনার নাম্বারটা আমাদেরকে দিবেন চ্যাট বক্সে, আমি কথা বলবো তাদের সাথে। আর কোনো হেল্প লাগলে তো অবশ্যই আমরা আছি। যে কোর্স করতে হবে এমন কোনো বিষয় না, যাদের সুযোগ আছে কোর্স করলে কি হবে, ধরেন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটা হয়তো আপনি যেটা প্রশ্ন করতেছেন আমি আপনাকে উত্তর দিচ্ছি। আর কোর্স করলে কি হবে যে এটা ধারাবাহিকতা থাকে। ঠিক আছে? যে বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে শুরু করে বিবিটি সিলেকশন, কেবল সিলেকশন অ্যাজ পার বিএনবিসি, এনএফপি, এনএসসি, কিভাবে, তারপর 4টা ক্লাস হবে অটোক্যাডের, অটোক্যাড হাতে করে শিখতে পারবেন। তারপর হচ্ছে লোড ক্যালকুলেশন, এসএলডি, তারপর হচ্ছে আপনার বিএনবিসি, এনএফপি, যা আপনার এনএফপি 70, এনএসসি কি বলতেছে, ওভার কারেন্ট প্রোটেকশন থেকে শুরু করে লোড ক্যালকুলেশন, বাসবার সিলেকশন থেকে শুরু করে অটোক্যাড ড্রাফটিং, ইলেকট্রিক্যাল 2D লেআউট, তারপর হচ্ছে সাবস্টেশন ডিজাইন এজ পার বিএনবিসি, এনএফপি কি বলতেছে, ট্রান্সফর্ম সিলেকশন, পিএফআই, সাবস্টেশন লেআউট, আর্থিং এবং এনার্জি স্টোর সিস্টেম, এই বিল্ডিং এর একটা আর্থিং থেকে শুরু করে এনার্জি থেকে এলপিএস ডিজাইন, এলপিএস এর আরএসসি, এবং পরে এটা হচ্ছে একটা গতানুগতিক জিনিস। আপনি লাস্ট একটা আমরা ক্লাস নিই সিভি আপডেট। এই কোর্সটা আমাদের 7 জানুয়ারি শুরু হচ্ছে। আমাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে আমি থাকবো। সো আপনাদের যদি সুযোগ থাকে, আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে বিভিন্ন প্রকার প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইলেকট্রিক্যাল ডিজাইন এবং অটোক্যাড, ফায়ার ডিটেকশন প্রোটেকশন, এবং অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং যে আমাদের সার্ভিসগুলো আছে, স্পেয়ার পার্টস এবং সাবস্টেশন ডিজাইন, এসএলডি, এলপিএস ডিজাইন, মেশিন মেনটেন্যান্স, ট্রাবল শুটিং, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, মেশিন আপনার রিফিটিং, মডিফিকেশন এবং ইন্ডাস্ট্রিয়াল স্পেয়ার পার্টস মেশিনারি। এই কাজগুলো যেহেতু আমরা প্রতিনিয়ত জীবনে করে এসেছি এবং এখন পর্যন্ত আমাদের এগুলো নিয়ে কাজ করতেছি। সো আপনাদের সুযোগ থাকলে আমাদের সাথে আসুন। আর যদি আমাদের কোর্স করতে চান, তাহলে আমাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেবেন প্লিজ। আর কোনো কোশ্চেন থাকলে আজকের আলোচনার উপরে আপনি করতে পারেন। আপনাদের চ্যাট বক্সে কোশ্চেন গুলো লিখছিলেন, আমি অনেক বিষয়গুলো দেখে করতে পারেন আলোচনার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, বা কোন পরামর্শ যদি আমাকে দিতে পারেন, অবশ্যই আমি উপকৃত হবো আপনাদের থেকে। প্লিজ। আর কোর্সটা কয় মাসের? হচ্ছে অলমোস্ট 2.5-3 মাস লাগে। আর আমরা কোর্স টাইম ডিউরেশন কোনো ইস্যু না আমাদের। আমাদের সকল কোর্সে অটোমেশন কন্ট্রোলিং থেকে শুরু করে আমরা কোর্স মডিউল যেটা থাকে সেটাকে প্রাধান্য দিই। সেটা কমপ্লিট করতে যে ধরেন 20টা ক্লাস, 25টা ক্লাস, 18টা ক্লাস, এটা নির্দিষ্ট ভাবে ডিপেন্ড করে আপনাদের উপরে, যে প্রশ্ন করতেছি বা একটা বিষয়ে আলোচনাতে 4টা 5টা ক্লাস বেশি লেগে গেল বা কম লেগে গেল, এটা ডিপেন্ড করবে আপনাদের আমার উপরে। সো মানে সংখ্যা প্লাস হচ্ছে নির্দিষ্ট টাইম কোনো বিষয় না, নির্দিষ্ট মডিউলকে ফলো করি আমরা, ব্রাদার। হ্যাঁ, আমাদের কোম্পানিতে গিয়েও আপনি প্র্যাকটিক্যাল শেখা যাবে।
এবং অনলাইনে 2 দিন ক্লাস হবে আমাদের। অফলাইনে আপনি যখনই যেভাবে আসতে চান আপনাদের লাইফ টাইম আপনারা আসতে পারবেন। আমাদের এখানে অটোমেশন ল্যাব আছে, সাবস্টেশন ল্যাব আছে। সো আপনারা যেভাবে ইচ্ছা আপনি আসতে আসতে পারবেন। আর ফ্রেশারদের জন্য তো আরো চমৎকার এটা একটি হবে, আপনাদের সিভি থেকে শুরু করে আমরা টোটালি মানে আপনি মানে মজা পাবেন যদি সিভি দেখায় আমারটা, বা আমি যে সিভি গুলা করে থাকি, যে আসলে সিভি গতানুগতিক। এখন আপনার একটা বড় ভাইয়ের সিভি আপনি আপডেট করে দিয়ে দিলেন, একই সিভি যেটা মনে করেন ডাইং এ দিচ্ছেন, যেটা আপনি পলিটেকনিকের চাকরির জন্য দিচ্ছেন, ইউনিভার্সিটির চাকরির জন্য দিচ্ছেন, ফ্রেশের চাকরির জন্য দিচ্ছেন, সব জায়গাতে একই সিভি না, এটা কখনোই হবে না। আপনাকে কম করে 2-3টে সিভি বানায় রাখতে হবে, এবং কি বিষয়গুলো কোথায় দিবেন। আপনি এটা আমার সাথে যখন ক্লাস করবেন তখন আপনি বুঝবেন যে আসলে কতটা গুরুত্ব। এটা সিভি তো ডিপেন্ড করতেছে, আপনাকে তো মানে দেখার কোনো সুযোগ নাই, ঠিক না? আর আপনার যাদের সুযোগ আছে, টাইম আছে, বা হচ্ছে আপনার মন মানসিকতা আছে, আপনি আসেন কোর্সে, আপনি অ্যাডমিশন নেন। আপনাদের মানে প্রফেশনাল লাইফ বা ইঞ্জিনিয়ারিং লাইফটাতে যে এখন আমরা যেটা বুকে হাত দিয়ে বলতে পারি না যে যে আমি ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ার বললে তখন বলবে এটা বলো ওটা বলো, বা ভাইভাতে আমরা ফেল করি। সো ভাইভা এবং চাকরি পাওয়ার জন্য এবং আপনার প্রফেশনালি কাজ করার জন্য আপনি এক ধাপ না, আপনি 100 ধাপ এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর কোনো ভাইয়ের প্রশ্ন বা আজকে সেমিনার উপরে কোনো কথা, বা আজকে সেমিনার উপরে যদি আপনাদের কোনো উপকার আসতে পারে সেই জন্য কথা বলতে পারেন প্লিজ। 2-3 জন ভাই, আমরা কয়েক মিনিট আছি আর, 10 মিনিট বন্ধ 9 মিনিট থাকবো আমরা, 50 আমাদের ক্লোজ হয়ে যাবে। আমি আবার বলতেছি, যারা কোর্স করতে চান তারা চ্যাট বক্সে নাম্বার দিবেন। আর যারা আজকে সেমিনার যুক্ত ছিলেন তাদের পক্ষ থেকে পক্ষে বিপক্ষে পরামর্শ যে কোনো কথা বলতে পারেন, কোনো কথা নাই আপনাদের? আপনাদের অনলাইন এবং অফলাইন কোর্স ফি সম্পর্কে যদি একটু বলতেন। সব এই কোর্সগুলো অনলাইনে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আর অফলাইনে যদি আপনি আসতে চান, আপনার উপর ডিপেন্ড করে আমাদের সাথে টাইম শিডিউল নিয়ে, কারণ সবাই তো আসতে পারবে না। আপনি আসতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওই জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। আপনি অনলাইন অফলাইন মনে করেন এক কোর্সে ভর্তি হয়েছেন, আর একটা কোর্স আপনি ফ্রি পাচ্ছেন। ওকে? আমাদের উত্তরা 6 নম্বর সেক্টর, হাউস বিল্ডিং এর অপোজিটে আমাদের অফিস। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আজকের ভিডিও এবং আপনার আমাদের কোর্স মডিউল আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, চেক করবেন। আর অ্যাডমিশন নিতে হলে অবশ্যই আগে আগে অ্যাডমিশন নিয়ে নেবেন। আমি আপনাদের জন্য একটা অফার ঘোষণা করতেছি, আপনি এখানে দেখতে পারবেন যে যদি উম, এখানে আমাদের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা রেগুলার। আমরা ফার্স্ট 10 জনকে 5,000 টাকা দিয়ে থাকি। তো আপনাদের জন্য নতুন বছরের জন্য একটা ছোট্ট একটু অফার রাখতে চাই। কালকের মধ্যেই যারা অ্যাডমিশন নেবেন অনলি ফর, তাকে আমরা কোর্স ফি 4,000 টাকা ধরবো। 4,000 টাকা, এটা জাস্ট আমার তরফ থেকে একটা অফার, যে কালকের মধ্যে যারা ভর্তি হবেন আমরা কোর্স ফি 4,000 টাকা ধরবো। তারপরে 10 জনের মধ্যেই এটা, 10 জনের পর যদি হবে 7,500 টাকা দিতে হবে। আর যদি মনে করেন এই তর্কে করে যদি হয় 6 জন, তাহলে 4 জন 5,000 করে পাবে। এটা হচ্ছে কোর্স শেষে আপনারা সার্টিফিকেট পাবেন। এবং আমাদের সার্টিফিকেট হচ্ছে আপনার অনলাইনে, আপনি আমাদের সফটওয়্যার কাজ চলতেছে, যে কোনো জায়গা থেকে আপনারা এটা চেক করতে পারবেন, ভেরিফিকেশন করতে পারবেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে এই সুযোগ থাকবে। শুধু এবং সার্টিফিকেটটা আমরা 90 দিনের দিয়ে থাকি। আর যদি আপনি আপনার পূর্বজনে যদি 6 মাসের সার্টিফিকেট ডেডলাইন নিতে চান আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সার্টিফিকেট আপনার ভ্যালুয়েট করবেন। একটা হচ্ছে যে আউটসোর্সিং, যারা মনে করতেন যে আমরা চাকরি করবো না, এই কোর্সগুলো করে কিভাবে আউটসোর্সিং করা যায় এই বিষয়গুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং এই কাজগুলো যদি আপনি প্রপারলি জানেন তো অনেক কিছু আপনি মানে করতে পারবেন নিজে থেকে, বাড়িতে বসে থেকে। এই যে এখানে একটা সুন্দর কথা আমরা লিখে রাখছি, মানুষ সাধারণত কোনো কাজে প্রথমবারে সফল হয় না। কোনো একটি কাজের কাঙ্ক্ষিত সফলতা পেতে অবশ্যই নিরবচ্ছিন্ন পরিশ্রমী চেষ্টা সাধন করতে হবে।
আসলে সাধন করতে হবে। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গতানুগতিক ভাবে জব করতেছেন বা কাজ শিখতেছেন না, তাহলে আপনার কাজ হবে না। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সাধন করতে হবে। এই সাধনা করতে হবে আপনাকে। আপনাকে ছোট ছোট সাধনা করেই আপনাকে প্রফেশনালি এগোতে হবে, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। এবং যেহেতু আমরা প্রফেশনালি কাজ করি, শুধু যে আপনি কোর্স করলেই আপনি শেষ, এই ডকুমেন্টস গুলো বা আপনাদের সাথে যে কোনো কাজ করতে যাবেন তখন আপনি প্রবলেম গুলো ফেস করবেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এবং আমাদের সাথে 24 আওয়ার্স আপনার কমিউনিকেশন করার সুযোগ থাকবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যদি আমরা আর 5 মিনিট মতো আছি, লিঙ্কটা ওপেন থাকবে। যারা কোর্স করতে চান তাদের নাম্বারটা দিবেন, এবং কোনো ভাই যদি কিছু বলতে চান, ভাইজন ভাই আছেন, আপনাদের কোনো কথা নাই যে সেমিনারটা আজকে খারাপ লেগেছে, এটাও তো বলা যায় নাকি? না, আপনারা বাসায় আছেন, হয়তো কথা বলার পরিবেশ নাই। যাদের কথা বলার পরিবেশ আছে যে কোনো পরামর্শ আমাকে দিতে পারেন, আমার জন্য কাজে লাগবে। Thank you. কোর্স ফি একজন জানতে চেয়েছেন। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। আমাদের বর্তমানে যারা মানে কালকের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমরা 4,000 টাকা। আর হচ্ছে তার বাকিগুলোকে 10 জনকে, ফার্স্ট সিরিয়ালে 10 জনকে আমরা নিব 5,000 টাকা কোর্স ফি। ওকে, আপনারা সার্টিফিকেট পাবেন এবং হচ্ছে সকলেই পাবেন। এই যে আমাদের ভর্তির নিয়মাবলী এখানে দেওয়া আছে, রকেট, বিকাশ, আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। আর ফার্স্ট 10 জনকে 10,000 টাকা। আজকে ভর্তি হলে এই 5-এর জায়গায় 4, বাকিটা হচ্ছে 5। আর 10 থেকে 11 নম্বর যে হবে সে 7,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, আমি ভাই জিজ্ঞেস করেছিলাম। আর কি পাবেন? অল ডকুমেন্টস পিডিএফ পাবেন, ডেইলি ক্লাস রেকর্ড পাবেন, অফলাইন ক্লাস করার অপরচুনিটি, সাবস্টেশন ভিজিট করে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ। ওকে, ক্লাস হবে প্রায় 18 থেকে 20টা, সপ্তাহে 2 দিন, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস। 9টা থেকে ক্লাস শুরু হবে, ক্লাস আমি নিব। ওকে, 7 জানুয়ারি ক্লাস স্টার্ট। আর এখানে কন্ট্রোলিং, অটোমেশন আর আদার্স কোর্স কোর্স আছে। আমাদের অ্যাডভান্টেজের পেজের সাথে থাকবেন, আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা 2 মিনিট আমাদের ইয়ে আছে, যারা আমাদের কিছু বলতে চান বলতে পারবেন, চ্যাট বক্সে নাম্বার দিতে চাইলে দিতে পারবেন। ওকে, আমরা 2 মিনিট থাকবো, জাস্ট 25 বাজলে আমাদের অটো আমাদের এটা লিভ হয়ে যাবে। কোর্স মডিউল যারা আমাদের রেজিস্ট্রেশন করেছিলেন তাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো আমরা, কালকেই পাঠিয়ে দেবো। এবং রেকর্ডটা আজকের সেমিনার রেকর্ড। সবাইকে থ্যাংক ইউ। একজন ভাই প্রশ্ন করেছিলেন আজকে স্লাইড স্লাইড আমরা এটা প্রোভাইড করি না, যেহেতু এটা আমাদের সেমিনারের স্লাইড। আমরা ভিডিও প্রোভাইড করি। ওকে, যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন ভিডিও পাবেন। হুম। আর পিডিএফ আমাদের সেমিনারের পিডিএফ দিলে, তবে যেগুলো আমাদের ক্লাস, যেগুলো আপনাকে দেখালাম ক্লাসের পিডিএফ আমরা দিয়ে থাকি। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভান্টেজের সাথে থাকার জন্য, সেমিনারে যুক্ত হওয়ার জন্য। হয়তোবা কোনো বিষয়ে যদি আমরা আপনাদের হেল্পে আসতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।